Welcome to my channel Funlit with Anushwa. In today's video I'm going to discuss William Wordsworth's poem Tintern Abbey. So before we start the text, let's just have a look into the two very core philosophical concepts of Pantheism and Mysticism, which is very much connected with the Wordsworthian philosophy and his outlook of nature. প্যান্থেইজম বলতে বোঝায় সর্বেশ্বরবাদ। তো প্যান্থেইজম এই শব্দটাকে যদি একবার আমরা ভাঙি তাহলে এখানে দুটো শব্দ আসছে, একটা হচ্ছে প্যান আর একটা হচ্ছে থিজম। থিজম মানে হচ্ছে ঈশ্বর তত্ত্ব, আর প্যান মানে হচ্ছে দ্যাট ইউনিভার্স বা এই সমগ্র সৃষ্টি ব্রহ্মাণ্ড। তাহলে থিজম বা এবং প্যান এই দুটোকে মেলালে হচ্ছে কি সর্বেশ্বরবাদ, অর্থাৎ যেখানে ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের মধ্যে যেখানে ঈশ্বরকে খোঁজা হচ্ছে। তাহলে প্যান্থেইজম বা সর্বেশ্বরবাদ এমন একটা বিশ্বাস, এমন একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট যেখানে মনে করা হয় ইউনিভার্স ইজ কনসিভড অ্যাজ গড। এই সমগ্র সৃষ্টি বা এই ব্রহ্মাণ্ডের মধ্যেই কিন্তু ঈশ্বর রয়েছে। কাজে এই সমগ্র সৃষ্টিকে, এই ব্রহ্মাণ্ডকে একটা অবিচল দেবতার কায়া হিসেবে মনে করা হয়। ওকে, এবং মনে করা হয় কি দ্যাট all these aspects of this universe, be it nature, be it human beings, be it the different creatures, even in the substances, God is omnipresent. ওকে, অর্থাৎ যেরকমভাবে ট্রেডিশনাল থিজমে মনে করা হয় যে ঈশ্বর সম্পূর্ণ একটা আলাদা সত্তা, একটা আলাদা অস্তিত্ব, এবং আমরা হচ্ছি তার বৃহত্তর কর্মশালার বা কর্মযজ্ঞের এক একটা সৃষ্টি। কিন্তু প্যান্থেইজম বা সর্বেশ্বরবাদ মনে করে যে এই সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরের স্বরূপ নিহিত রয়েছে, অর্থাৎ ইন দ্য ইউনিভার্স ওকে গড ইজ ম্যানিফেস্টেড। তার মানে উই ক্যান গেট দ্য এসেন্স অফ গড ইন দ্য ক্রিয়েশন ইটসেলফ। সো গড ইজ নট আ সেপারেট এন্টিটি, গড ইজ অ্যান অল এনকম্পাসিং এক্সিস্টেন্স। ওকে, গড ইজ ইন্টিমেট, গড ইজ ইনক্লুসিভ, গড ইজ ইনডুয়েলিং। গড কোনো রিমোট বা কোনো এলিয়েন অস্তিত্ব নয়, গড ইজ ইনডুয়েলিং, অর্থাৎ এই সৃষ্টির মধ্যেই ঈশ্বর নিহিত। যার জন্য প্যান্থেইজম ডু নট বিলিভ ইন এনি ফর্ম অফ রিলিজিয়াস ইনস্টিটিউশনালিজম, রাদার ইট বিলিভস ইন দ্য কানেকশন বিটুইন দ্য সোল টু দ্যাট অফ দ্য ইউনিভার্স। Okay, and Romanticism particularly is adherent to this philosophy of pantheism because Romanticism, since we know that came up as a reaction against the 18th century rationalism, তো সেই র্যাশনালিজমের যে একটা অংশ, যে কোনো ধরনের ইনস্টিটিউশনের প্রতি একটা বিরোধিতা, সেটা কিন্তু আমরা রোম্যান্টিসিজমে দেখতে পাই। কেন বিরোধিতা? কেননা রোম্যান্টিসিজম মনে করে অল দিস ইনস্টিটিউশনালিজম, be it schools, be it the religious institution, be it the political institution, সবাই কিন্তু মানুষকে নিজের মতো করে একটা কালচারাল শেপ দিতে চায়, এবং ইটস because of that particular process we are losing our essence, our entity, our larger connection with the universe. And it's because of our শিশুকে ফ্রয়েড ছিলেন না ঠিকই, বাট এই কথা সত্যি that it is because of our over emphasis upon our conscious mind, upon our reason and logicality, we are ignoring the subconscious potential, that of imagination, intuition, etc. Therefore Romanticism tried to emphasize upon that imagination, that intuition, which probably unleashes that boundless potential of creativity that with which we the human beings are endowed. তাহলে আমাদের মধ্যে যে একটা অনন্ত সৃষ্টি সত্তা, সেইটা আমরা কখন অ্যাক্সেস করতে পারবো? when we probably try to unlock that subconscious creative force, that imagination, that intuition with which we will be able to connect with the universe, we will be able to connect with our higher self. ওই যে সেই গান আছে না, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে, অর্থাৎ এই মনের মানুষটা কে? মনের মানুষটা হচ্ছে কি আমার, মানে আমার বাহ্যিক সত্তার সাথে আমার যে হায়ার সেলফ, সেটাই কিন্তু মনের মানুষ। অর্থাৎ আমার
কনসিয়াস সেলফের সাথে আমার যে সাবকনসিয়াস সেলফ, আমার আত্মার সাথে আমার যে ব্রহ্মা, এই দুটোর মিলবন্ধনই হচ্ছে আমার এবং আমার মনের মানুষের মধ্যেকার সেই মিলন। ওকে, সো রোম্যান্টিসিজম emphasizes that particular idea of that Sarveshwarbad, that pantheism, which believes that all the universe is a manifestation of God, and God is not a separate entity. God is in the process of creation. God is the creation itself. Okay, এবং চলে আসি মিস্টিসিজমে। হোয়াট ইজ মিস্টিসিজম? মিস্টিসিজম ইজ a unitive experience which is a very much close to that of pantheism. Mysticism মনে করে এই পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত সৃষ্টিটাই হচ্ছে এক এবং একই সূত্রে গাঁথা। যদি আমরা ধরে নিই সমস্ত সৃষ্টিটাকে একটা কায়া স্বরূপ হিসেবে, ঠিক আছে, একটা মূর্তি হিসেবে, একটা আকৃতি, একটা অবয়ব হিসেবে। এই যে ধরো আমারই অবয়বটা দেখছো, যেরকমভাবে নাক, চোখ, মুখ এগুলোকে আলাদা করে তো অবয়ব হয় না, এই অবয়বেরই এক একটা অংশ হচ্ছে, ধরো নাক হচ্ছে, গাল হচ্ছে, চোখ হচ্ছে, মুখ হচ্ছে, সেরকমই এই সমগ্র সৃষ্টিটাই হচ্ছে একটা অবয়ব, যেগুলোরই এক একটা আসপেক্ট হচ্ছে ধরো নেচার, এক একটা আসপেক্ট হচ্ছে ধরো অল দিস ক্রিচার্স, ম্যান, রিভার, মাউন্টেন। ওকে, সো অল দিস আর দ্য পার্ট অফ এ লার্জার ওয়ান, of a macrocosmic existence, and these are the microcosmic aspects of that great macrocosmic force. ওকে, তাহলে মিস্টিসিজম মনে করে কি সব কিছুই একটা সেন্স অফ ওয়াননেস দিয়ে বাঁধা। কাজে এক কথায় যদি বলি, মিস্টিসিজম কি বলছে? গড ইন অল অ্যান্ড অল ইন গড। সৃষ্টির মধ্যে ঈশ্বর, ঈশ্বরের মধ্যেই সমগ্র সৃষ্টি নিহিত। Okay, so these two are the very core philosophies which are connected to William Wordsworth's understanding of nature. তাহলে বুঝতেই পারছো কেন তিনি বারবার প্রকৃতির কোলে ফিরে আসছেন। তাহলে প্রকৃতির কোলে ওয়ার্ডসওয়ার্থের ফিরে আসার আরেকটা কারণ হচ্ছে, যেটা আমাদের এই কবিতা টিন্টন অ্যাবে কবিতার প্রেক্ষাপট, সেটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ হি অ্যাকচুয়ালি ভিজিটেড ফ্রান্স ইন দ্য ইয়ার 1792। তাহলে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে we know that France had witnessed a large-scale violence, political upheaval, and lot of chaos, the post-revolution chaos during the reign of terror. And when William Wordsworth had witnessed that, his hopes of unity, his hopes of liberty, equality, and fraternity had become completely shattered. মানে বলা হয় না যে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো ভীষণ ট্রিগার করে যায়। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস দ্যাট পার্টিকুলার পারসেপশন ওয়াজ ট্রিগার্ড অ্যান্ড হি ফাউন্ড দ্যাট he should return to nature. So what this idea of return to nature basically implies, return to nature মানে এই বাইরের প্রকৃতির মধ্যে দিয়ে আমার নিজের প্রকৃতির মধ্যে ফিরে আসা। নিজের প্রকৃতির মানে that is to return to one's own inner self, return to one's own subconscious self through the external nature. তার মানে নিজের সাথে নিজের ভেতরের যে জার্নি, দ্যাট ইজ দ্য জার্নি ফ্রম দ্য কনসিয়াস মাইন্ড টু দ্য সাবকনসিয়াস মাইন্ড, এবং সেই যাত্রা পথটা কার মধ্যে দিয়ে হবে? দ্যাট ইজ থ্রু দ্য এক্সটার্নাল নেচার। কেননা প্রকৃতি হচ্ছে একমাত্র বলা যেতে পারে যেটা কলুষিত হয়নি মানব সভ্যতা, সো কল্ড কোট আনকোট সভ্যতার দ্বারা প্রকৃতি কলুষিত নয়। এখনও প্রকৃতি কি ইজ ইম্পার্শিয়াল, ইজ abundant, is celestial. Okay, nature has not been shaped by the human caprices. মানুষের খামখেয়ালিপনায় কিন্তু প্রকৃতি প্রভাবিত নয়। কাজে ওয়ার্ডসওয়ার্থ বিলিভ যে নিজের প্রকৃতির সাথে, অর্থাৎ আমার মনের গভীরে যে আমারই একটা সত্তা রয়েছে, আমার হায়ার সেলফ রয়েছে, সেই হায়ার সেলফের সাথে আমার মেলবন্ধন তখনই সম্ভব যখন আমি এই প্রকৃতির সাথে একাত্ম অনুভব করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ দ্য কোর কনসেপ্ট অফ ওয়ার্ডসওয়ার্থস ফিলসফি অফ নেচার, অ্যান্ড দ্যাট ইজ দ্য আইডিয়া অফ romanticism's belief in return to nature. That is, once coming back to one's own higher self,
দ্যাট ইজ ওই যে বললাম মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে, অর্থাৎ দ্যাট ইজ দ্য কানেকশন বিটুইন দ্য স্মলার সেলফ, অর্থাৎ আমার কনসিয়াস মাইন্ডের সাথে আমার সাবকনসিয়াস মাইন্ডের মেলবন্ধন, এবং সেই মেলবন্ধনের মাধ্যমটা হবে কি এই বাইরের প্রকৃতি। দেখো এই একই ভাবনা কিন্তু আমরা কোলরিজের কুবলা খানেও পেয়েছি, তাই তো? যেখানে কুবলা খান মনে করছেন কি, কুবলা খানও দেখো সেই মনে করছেন দ্যাট অথরিটি ইজ নিডেড, দ্যাট অ্যাবসলিউট ডিটারমিনিজম ইজ নিডেড। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ সেটাকে কিভাবে দেখাচ্ছেন? ওয়ার্ডসওয়ার্থ এই প্রকৃতির মধ্যে পাচ্ছেন একটা কাম অ্যান্ড প্লেসিড মুড। ওকে, যে calm and placid mood leads him to an introspection, যেখানে তার মধ্যে যে আত্মবিশ্লেষণ তৈরি হচ্ছে সেখান থেকে তিনি মনে করছেন that return to nature is possible only when we can connect with the nature, and through nature we will be able to connect with our own self. Okay, so that is the very core concept of Wordsworth's philosophy, and that is the core concept of Tintern Abbey itself. Okay, যেখানে তিনি নিজেকে, প্রকৃতিকে এবং তার বোন ডরোথিকে একই সূত্রে গেঁথে দিচ্ছেন, যে একই সূত্রের আইডিয়াটা আমরা মিস্টিসিজমে দেখতে পাই। এবং যখন তিনি সব কিছুকে একই সূত্রে গাচ্ছেন, তখনই যখন তিনি প্রকৃতির দিকে তাকাচ্ছেন তার মনে হচ্ছে ওই তো দেখো ওই প্রকৃতি, সেই সবুজ জঙ্গলের মধ্যে আমি আমার ছোটবেলাটাকে দেখতে পাচ্ছি, which was so green, so savage, the glad animal pleasure. ওই যে সাউন্ডিং ক্যাটারাক্ট, ওই ঝর্ণার মধ্যে দিয়ে প্রকৃতির আমি আমার যৌবনকে দেখতে পাচ্ছি, ফুল অফ দ্য সেন্সরি এক্সপিরিয়েন্সেস। আবার এই ওয়াই রিভারের শান্ত প্রবাহের মধ্যে দিয়ে আমি আমার রিফ্লেক্টিভ ম্যাচুরিটিকে দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে থেকে যৌবনের উচ্ছ্বাসের পরবর্তী সময়ে যে একটা শান্ত মুহূর্ত, যেখানে উই ট্রাই টু রিক্যাপিচুলেট আওয়ার পাস্ট, সেই আত্মবিশ্লেষণ, সেই মেডিটেটিভ মুড, সেই স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটিকে উপলব্ধি করার যে ভাবনা, যে মানসিকতা, সেইটা আমি পাচ্ছি। কাজে এই প্রকৃতিটা যেন দর্পণ স্বরূপ, প্রকৃতিটা ইজ অলমোস্ট লাইক আ মিরর টু দ্য পোয়েট। ওকে, এবং তারপরে যখন তিনি তার বোন ডরোথির দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে এই ডরোথিই তো আমার অতীত। তিনি ডরোথির মধ্যে তার সেই কেটে যাওয়া যৌবনকে দেখতে পাচ্ছেন এবং মনে করছেন আজকে তিনি যেই ম্যাচুরিটি স্টেজে এসছেন, কালকে ডরোথি সেই স্টেজে যাবে। অর্থাৎ ডরোথির প্রেজেন্ট ইজ ওয়ার্ডসওয়ার্থস পাস্ট, অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থস প্রেজেন্ট ইজ ডরোথিজ ফিউচার। তার মানে বুঝতে পারছো, প্রকৃতির মধ্যে ওয়ার্ডসওয়ার্থ তার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকে দেখছেন, ডরোথির মধ্যে তিনি তার পাস্টকে দেখছেন, এবং নিজের মধ্যে তিনি ডরোথির ফিউচারকে দেখতে পাচ্ছেন। তার মানে কি, এখানে সবাই কিন্তু ইজ অলমোস্ট লাইক দ্য মিরর টু দ্য আদার। তার মানে উই অল আর ওয়ান। সো হিয়ার উই ক্যান সি দ্যাট সেন্স অফ মিস্টিসিজম প্রেজেন্ট। ওকে, এবং প্যান্থেইজম কি, এই যে ভাবনাটা দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং ইজ ওয়ান অ্যান্ড নট আ সেপারেট এন্টিটি, ওকে, সেই ভাবনাটা ইভোকস দ্য সেন্স অফ প্যান্থেইজম, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি প্রাইমারি কনসেপ্ট অফ টিন্টার্ন অ্যাবে। এবং সেই জন্য টিন্টার্ন অ্যাবে কবিতাতে উই ক্যান সি all the binaries between past and present, that of and future. Okay, the binaries between the genders, the binaries between that of nature and man, each of the binaries getting completely blurred. Okay, rather we can feel an all-encompassing sense of oneness, যে একই সূত্রে গাথা হচ্ছে প্রকৃতি, ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি। তারা একে অপরের সাথে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের ডোরে বাঁধা। ওকে, বেশ, তাহলে যেটা প্রথমেই বলতে শুরু করলাম, 1792-তে ফ্রান্সে যাওয়ার পর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওই যে একটা ডিসিলিউশনমেন্ট, সেই জন্য তিনি প্রকৃতির কোলে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। প্রকৃতির কোলে মানে টু দ্যাট অফ রিয়েলাইজিং হিজ ওন হায়ার সেলফ থ্রু দ্যাট অফ দ্য এক্সটার্নাল নেচার। ওকে, তাহলে টিন্টার্ন অ্যাবে এই কবিতাটা তিনি লিখছেন 1798-এ। Okay, on his visit along with his sister Dorothy
টু টিন্টন অ্যাবে। এবার টিন্টন অ্যাবে কোথায় অবস্থিত? টিন্টন অ্যাবে ওয়াজ 10 miles অ্যাবাভ, যেখানে উই রিভার অ্যাকচুয়ালি সেভন রিভারের সাথে মিশবে, তার ঠিক 10 মাইল আগে টিন্টন অ্যাবে ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল রুইন্স অফ ইংল্যান্ড। ওকে, হিস্টোরিক্যাল যে রুইন্স, যে ধ্বংসাবশেষগুলো রয়েছে পুরনো চার্চ বা অ্যাবে, তারই একটা ইম্পর্টেন্ট সাইট হচ্ছে টিন্টন অ্যাবে। নাও ওয়াই টিন্টন অ্যাবে ইজ ইম্পর্টেন্ট? টিন্টন অ্যাবে, এখানে কবিতার লোকেশনটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, সিন্স ইট ইজ আ সাবজেক্টিভ পোয়েট্রি, এক্সকিউজ মি, সিন্স ইট ইজ আ সাবজেক্টিভ পোয়েম, কাজে টিন্টন অ্যাবে দেখে কবির মনের যে ভাবনা চিন্তাগুলো সেইটা ইজ গিভেন দ্যাট প্রায়োরিটি। তাহলে টিন্টন অ্যাবে অ্যাকচুয়ালি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ভেরি বিউটিফুল ল্যান্ডস্কেপ। ওকে, যেখানে চতুর্দিকে আমরা একটা নদী প্রবাহিত দেখতে পাচ্ছি, একটা ফরেস্ট দেখতে পাচ্ছি, ট্রিজ দেখতে পাচ্ছি। সো হিয়ার উই ক্যান সি দ্যাট ওয়ান ক্যান কানেক্ট ডেফিনেটলি উইথ দ্য অ্যাবান্ডেন্ট ব্লেসিং অফ নেচার। ওকে, তো সেই টিন্টন অ্যাবে কবিতা তিনি লিখছেন 1798-এ অন 13 জুলাই, কিন্তু তিনি টিন্টন অ্যাবেতে এর আগেও একবার ভিজিট করছেন ইন দ্য ইয়ার 1793, when Wordsworth was 23 years old, যখন ওয়ার্ডসওয়ার্থের বয়স ছিল 23 বছর। এবং যখন again Wordsworth revisited Tintern Abbey in the year 1798, he was 28 years old. Okay, so within the change of this 5 years, the poet is trying to document all his experiences in this poem. তাহলে টিন্টন অ্যাবেকে এবার যদি বলি, মানে we try to understand Tintern Abbey as a category of poem. তাহলে প্রথমত টিন্টন অ্যাবেকে আমরা ভাগ করতে পারি বা ফেলতে পারি ইন দ্য ক্যাটাগরি অফ ওড, যেহেতু দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাড্রেস। যখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা ভাবনাকে বিষয় করে বা অ্যাড্রেস করে কোনো লিরিক্যাল পোয়েম লেখা হয়, সেটাকে বলা হয়ে থাকে ওড। ঠিক আছে, তাহলে টিন্টন অ্যাবে বিলংস টু দ্য ক্যাটাগরি অফ ওড, স্পেসিফিক্যালি দ্যাট অফ ইররেগুলার ওড। কেন ইররেগুলার ওড? ইররেগুলার ওডের একটা বৈশিষ্ট্য হলো কোনো স্ট্যান্ডজাতে পার্টিকুলার কোনো স্ট্যান্ডজা প্যাটার্ন থাকে না। মানে বিষয়টা হচ্ছে, যেমন আমরা ধরো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যখন পড়ছি, দেখবে প্রত্যেকটা ক্যান্টোতে 14টা লাইন রয়েছে, কিন্তু টিন্টন অ্যাবেতে তুমি এই জিনিসটা তোমরা দেখতে পাবে না। তার মানে কোনো একটা স্ট্যান্ডজাতে দেখতে পাবে যে তোমরা অনেকগুলো লাইন রয়েছে, 20-25টা লাইন রয়েছে, 22টা লাইন রয়েছে, কোনো একটা স্ট্যান্ডজাতে দেখবে 9টা লাইন রয়েছে, কোনো একটা স্ট্যান্ডজাতে দেখবে 50টার উপরে লাইন রয়েছে। ঠিক আছে, তাহলে এই জন্য এই কবিতাটাকে টিন্টন অ্যাবেকে ইররেগুলার ওড বলা হচ্ছে। ওকে, বিকজ এখানে স্ট্যান্ডজাতে পার্টিকুলার কোনো ফিক্স লাইন বলে কিছু নেই। দ্বিতীয়ত, উই ক্যান ক্যাটাগরাইজ দ্য পোয়েম অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। কেন ড্রামাটিক মনোলগে আমরা জানি দ্যাট দ্য স্পিকার রিফ্লেক্টস সাম অফ দ্য ক্রিটিক্যাল অ্যান্ড দ্য ফিলসফিক্যাল থটস অফ হিজ লাইফ ইন ফ্রন্ট অফ আ silent audience. Tale Dorothy here seems to appear as a silent audience in front of whom Wordsworth vent up his own emotions. Okay. Third, we can categorize the poem as a topographical poem or a landscape poem or that of a loco-descriptive poem. Landscape poem, topographical poem, loco-descriptive poem একই, যেটার মানে হচ্ছে পোয়েট্রি যেটা কোনো একটা পার্টিকুলার ল্যান্ডস্কেপ বা কোনো একটা পার্টিকুলার জায়গার প্রশংসা করে লেখা হয় বা সেই জায়গাকে নিয়ে লেখা হয়। So since this particular poem is written on the beauty of Tintern Abbey and the poet's reflections on it, therefore this poem also belongs to the category of landscape poem or topographical poem or that of the loco-descriptive poem. The fourth category to which the poem belongs is that of conversational poem. Now, what is conversational poem? A poem which is written as a form of an informal address to some near ones, so some close ones. এই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন ওয়ার্ডসওয়ার্থ আর ডরোথি একে অপরের সাথে গল্প করছেন। ঠিক আছে, একটা কনভারসেশনাল টোনে এই কবিতাটা লেখা হচ্ছে, সেই জন্য দিস পোয়েম ক্যান অলসো বি ক্যাটেগরাইজড অ্যাজ এ কনভারসেশনাল পোয়েম। ওকে, তাহলে এই 4টে ক্যাটাগরি একটু মাথায় রাখবে। এক ইররেগুলার ওড, সেকেন্ড ড্রামাটিক মনোলগ,
থার্ড হচ্ছে লোকো ডিসক্রিপটিভ বা ল্যান্ডস্কেপ বা টপোগ্রাফিক্যাল পোয়েম, ফোর্থ হচ্ছে কনভারসেশনাল পোয়েম। এবারে চলে আসি অ্যাবাউট সাম অফ দ্য স্ট্রাকচারাল আসপেক্টস অফ দ্য পোয়েম। যেরকম দেখো, দিস পোয়েম ওয়াজ রিটেন ইন ডেকাসিলেবিক ব্ল্যাঙ্ক ভার্স। এগুলো, এই ডিটেলসগুলো একটু তোমরা মনে রাখবে ফর দ্য এমসিকিউস। দ্বিতীয় হচ্ছে এই কবিতাতে দেখো স্ট্যান্ডজা কথাটা না বলে বলা হচ্ছে কি ভার্স প্যারাগ্রাফ। কেননা এখানে মনে হচ্ছে দেখবে তোমরা কনস্ট্যান্ট দেখবে লাইনের স্ট্রেচিং পাচ্ছ এবং মনে হচ্ছে যেন it is rather written almost, it has the cadence of a prose. তাহলে স্ট্যান্সাগুলো এতটাই ব্যাপ্ত, এতটাই বিস্তৃত যে এগুলোকে এখানে বলা হচ্ছে কি ভার্স প্যারাগ্রাফ। এবার যদি রাইমিং স্কিমের কথা চলে আসে তাহলে মোস্টলি দ্য পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। ওকে, এবারে চলে আসি এই সাবস্টেন্স, মানে একদম ইন ব্রিফ একটা ওভারভিউ দেখে নিই কবিতার। যেমন দ্য ফার্স্ট ভার্স প্যারাগ্রাফ 1 থেকে 21 লাইন, সেইটা কি নিয়ে আলোচনা করছে? With the speaker's thoughts and feelings about returning to the same landscape after a 5 year absence. তার মানে 1 থেকে 21 লাইন অবধি এই ফার্স্ট ভার্স প্যারাগ্রাফে আমরা কি পাচ্ছি? এত বছর পর, 5 বছরের অ্যাবসেন্সের পর কবি যখন আবার রিভিজিট করছে টিন্টন অ্যাবেতে, তার যে ফিলিংস, ঠিক আছে, তার যে থটস, তার রিফ্লেকশন এবং প্রকৃতির বর্ণনা, সেইটা আমরা পাচ্ছি ফ্রম লাইন 1 to 21। সেকেন্ড ভার্স প্যারাগ্রাফ 22 থেকে 50 নম্বর লাইনে আমরা পাচ্ছি it deals with his reflections on what this landscape had meant to him in the intervening years. অর্থাৎ এই দীর্ঘ 5 বছরে how did the Tintern Abbey used to influence him or rather used to soothe him. ওকে, সেইটার একটা বর্ণনা আসছে ফ্রম লাইন 22 to লাইন 50। Next, in the third first paragraph, line 51 to 59 deals with an assertion about the important role the natural world has played in his life. ওকে, যে তিনি এখানে প্রথমে একটা প্রশ্ন করছেন যে লোকে তো বলে যে প্রকৃতি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে না, ভেইন থটস, কিন্তু আমার ক্ষেত্রে প্রকৃতি ইনফ্লুয়েন্স করেছে, এই একটা স্বীকারোক্তি দিয়ে এবার তিনি ফোর্থ ভার্স প্যারাগ্রাফে সেটাকে ইলাবোরেট করছেন কিভাবে ইনফ্লুয়েন্স করেছেন। তো লাইন নাম্বার 60 থেকে 111 এই লাইনে আমরা দেখতে পাচ্ছি ডিলস উইথ লেন্দি ডিসকাশন অফ হিজ চেঞ্জিং রিলেশনশিপ টু নেচার অ্যাজ হি ইজ এজড। তার মানে তিনি যখন শৈশবে, তখন নেচার ওয়াজ অলমোস্ট লাইক আ নার্স, আ মাদার ফিগার। Then when he was in his youth, nature was like a beloved. When he was mature, nature was like that of a philosophic friend, okay, like that of a guide to his soul. And in the fifth verse paragraph, from line 112 to 162, okay, কবিতাতে টোটাল 162টা লাইন রয়েছে, তাহলে 112 থেকে 162 নম্বর লাইনে the poet deals with his closing address to his sister. তিনি তার বোন ডরোথিকে অ্যাড্রেস করে হি স্পেকুলেটস যে যেভাবে এই টিন্টন অ্যাবে এবং তার স্মৃতিগুলো তাকে ইনফ্লুয়েন্স করেছে, ইট উইল অলসো ইনফ্লুয়েন্স হিজ সিস্টার ডরোথি অ্যাজ ওয়েল। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান সি দ্য এন্টায়ার মাইন্ড ম্যাপিং অফ দ্য পোয়েম। আগে কবিতাটার মাইন্ড ম্যাপিং করে নেবে, স্ট্রাকচারাল আসপেক্ট, কনটেক্সটটা বুঝে নিয়ে দেন উই উইল ট্রাই টু গেট টু দ্য টেক্সট। ওকে, এবারে চলে আসি আমরা টেক্সটে। 5 years have passed, 5 summers with the length of 5 long winters. তাহলে বলছে 5 বছর অতিক্রান্ত, 5টা গ্রীষ্ম এবং 5টা লেন্থ অফ, মানে দীর্ঘ 5টা শীত চলে গেছে। তাহলে 5 বছরটা তিনি বলছেন যে 5টা সামার চলে গেছে এবং উইন্টারটাকে দেখো তিনি একটু এলাবোরেটলি ডিসক্রাইব করছেন অ্যাজ লেন্থ অফ লং উইন্টার্স। তাহলে প্রবাবলি আমরা এভাবে দেখতে পাই দ্য সামার প্রবাবলি সিম্বলাইজেস দ্যাট অফ দ্য পোয়েটস ইউথ। ওকে, যেভাবে আমাদের জীবনে যৌবন কি একদম নিমেষে অতিক্রান্ত হয়, কিন্তু উইন্টার ইন্ডিকেটস প্রবাবলি বা দ্য সিম্বল অফ দ্য পোয়েটস মুড অফ ডেজোলেশন,
disillusionment, his unhappy past experience, তাহলে আমাদের জীবনে দুঃখের অনুভূতিগুলো কি হয়, যেমন দীর্ঘস্থায়ী হয়, সেরকম the long winters actually stresses about the great extent to which the mood of sadness pervades in the life of the poet. Okay. আবার দেখো 5 summers with the length of 5 winters is also an example of synecdoche. যেখানে 5টা বছরকে ব্রিফলি এক্সপ্লেন করা হচ্ছে অ্যাজ 5 summers 5 winters. ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ synecdoche. অ্যান্ড আগেন তার মানে 5 বছর অতিক্রান্ত, 5 বছরের সামার অতিক্রান্ত, 5টা লং উইন্টার্স অতিক্রান্ত। তার মানে দ্য পোয়েট হিয়ার ট্রাইজ টু কনভে অ্যান আইডিয়া দ্যাট after 5 years he is revisiting Wye River and Tintern Abbey, which is situated on the right bank of Wye River. And again I hear this waters. আবার আমি সেই জলের শব্দ শুনতে পাচ্ছি। This waters বলতে the water of the river Wye, rolling from their mountain springs, যেটা সেই পর্বত থেকে, springs যেটার উৎস, এবং সেই উৎসের পরে সেটা পর্বত থেকে প্রবাহিত হতে হতে with a soft inland murmur. Inland মানে তার এই প্রবাহের গতিপথে যেমন হালকা একটা মারমার, একটা হালকা বিড়বিড় শব্দ করতে করতে যেন নদীটা প্রবাহিত হচ্ছে। তাহলে মারমার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অনোমেটোপোইয়া। কেন অনোমেটোপোইয়া? তার কারণ হচ্ছে এখানে উই ক্যান সি that of the sound image. Okay, kaje this is an example of onomatopoeia. Our 5 summers are 5 long winters synecdoche holo because of part for the whole. Okay, তাহলে বলছে once again do I behold this steep and lofty cliffs. বলছে আবার সেই এত বছর পর আমি দেখতে পাচ্ছি সে নদীর প্রবাহিত হওয়ার পথে, একদিকে তেমন নদী শান্তভাবে প্রবাহিত হচ্ছে হালকা বিড়বিড় শব্দ করে, আরেক দিকে দেখতে পাচ্ছি সেই দীর্ঘ খাড়া খাড়া পর্বতগুলো, লফটি ক্লিফস, টিলাগুলো, ঠিক আছে, ক্লিফ হচ্ছে টিলাগুলো, সেই লফটি বিশাল উঁচু উঁচু টিলাগুলো, দ্যাট অন এ ওয়াইল্ড অ্যান্ড সেক্লুডেড সিন ইমপ্রেস, যেটা কোথায় রয়েছে সেই টিলাগুলো ওয়াইল্ড, একটা বন্যময় পরিবেশে, ঠিক আছে, এবং সেক্লুডেড, একটা শান্ত বিচ্ছিন্ন, যেটা সমগ্র এই বাহ্যিক শহুরে যানজট কোলাহল থেকে পুরোপুরি আলাদা, একটা শান্ত বন্য, তার মধ্যে যে যে খাড়া ক্লিফগুলো রয়েছে, বৃহৎ ক্লিফগুলো রয়েছে, যেটা ইমপ্রেস করছে, যেটা ক্রিয়েট করছে থটস অফ মোর ডিপ সেক্লুশন। কি ক্রিয়েট করছে? একদম গভীর যে বিচ্ছিন্নতা সেইটা ক্রিয়েট করছে। তাহলে কিসের থেকে ডিপ সেক্লুশন? নাও দ্য পোয়েট ফিলস কমপ্লিটলি সেক্লুডেড ফ্রম অল দ্য হার্লি-বার্লিনেস অফ দ্য ডে টু ডে লাইফ, ঠিক আছে, তাহলে তার শহুরে জীবনে যে হার্লি বার্লিনেস, সেই ডিন অ্যান্ড বাসল থেকে নাও হি ফিল সেক্লুডেড, একটা অদ্ভুত শান্তি প্রকৃতির মধ্যে। আবার ডিপ সেক্লুশন ফ্রম দ্যাট অফ হিজ ইনার সেলফ, হিজ হায়ার সেলফ ফ্রম হিজ স্মলার সেলফ, মানে তার এই যান্ত্রিক, তার এই লজিক্যাল ব্রেন থেকে তার ইম্যাজিনেটিভ যে সেলফ, সেইটারও যে একটা সেক্লুশন, হি কুড অলসো ফিল দ্যাট সেন্স অফ সেক্লুশন and connect the landscape with the quiet of the sky. বলছে এবং এই ক্লিফটা একদিকে তো একটা ডিপ থট অফ সেক্লুশন, একটা বিচ্ছিন্নতা তৈরি করেছে, আবার অন্যদিকে এটা কানেক্ট করছে সে আকাশের সাথে, সেই শান্ত বিস্তৃত আকাশের সাথে ক্লিফ কি করছে? একটা কানেকশন তৈরি করছে। তার মানে দেখো, দ্য ক্লিফ হিয়ার প্লেজ আ ডুয়াল রোল। On one hand, it secludes, on the other hand, it connects. তার মানে this connection and seclusion are symbolic. তার মানে the cliff secludes one from one's reason, the self of reason. মানে এই ক্লিফটা কি করছে এখানে পোয়েটের কাছে? it symbolically secludes him from his logical mind and it actually bridges his higher self with the macrocosm of nature. তার মানে the sky actually is a symbol of the macrocosmic nature, মানে এই যে বহির্বিশ্ব, ওকে, সেই বহির্বিশ্বের সাথে মনের গভীরের, অন্তঃস্থলের এক গভীর মেলবন্ধন করছে। এবং সেটা কখন সম্ভব?
সেই বিখ্যাত লাইন, আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। অর্থাৎ যখনই আমি আমার ক্ষুদ্র, আমার স্বার্থ থেকে সরে আসব, আমার রিজন ওরিয়েন্টেড সেলফ, আমার লজিক্যাল মাইন্ড, ওই গিভেন টে ক্যালকুলেশন থেকে সরে আসব, তখনই কিন্তু এই আত্মা এবং ব্রহ্মার মেলবন্ধন হবে। তাহলে দ্য স্কাই রিপ্রেজেন্টস দ্য ম্যাক্রোকজম, দ্য হাইয়েস্ট হারমোনি, এবং দ্য সেক্লুশন ইজ creating a kind of a connection between the macrocosm with our own higher self. Okay? The days come when I again repose. বলছে সেই দিন আবার ফিরে এসে যখন আমি আবার একটু আশ্রয় নিতে পারবো। রিপোজ মানে টু টেক রিফিউজ অফ, একটু বিশ্রাম করতে পারবো। Here again under this dark sycamore, এই ঘন ডুমুর গাছটার তলায়, সিকামার হচ্ছে কাইন্ড অফ ডুমুর গাছ, which is an evergreen tree, and view this plots of cottage ground, this orchard tufts, এবং চোখের সামনে দেখতে পারবো কি এই ছোট ছোট কটেজ গ্রাউন্ডগুলোকে, ছোট ছোট কুড়ে ঘর, তার সামনে যে মাটিগুলোকে, এবং দেখতে পাবো থোকায় থোকায় অর্চার্ড টাফটস। টাফটস মানে কি? থোকা থোকা, অর্চার্ড এই যে ফলের যে থোক হয়ে রয়েছে সেগুলোকে দেখতে পাবো। তার মানে হিয়ার উই ক্যান সি হাউ দ্য নেচার ইজ সো অ্যাবান্ডেন্ট, ওকে, উইচ অ্যাট দিস সিজন। তাহলে কোন সিজনের কথা বলা হচ্ছে? দেখো এখানে তিনি হিন্ট করে দিচ্ছেন, উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, তার অপরিপক্ক ফলগুলো রয়েছে, আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, এবং সমগ্র প্রকৃতিটা যেন একটা সবুজে আবৃত। তার মানে ফল পাকে না, বা ফল তৈরি হয়েছে, পাক ধরবে, এখানে কোন সিজনকে বলা হচ্ছে? স্প্রিংকে বলা হচ্ছে। তার মানে দ্য পোয়েট হিয়ার টকস অ্যাবাউট দ্য সিজন স্প্রিং। ওকে, তাহলে এবার হয়তো তোমাদের মনে হবে যে গেছেন উনি জুলাই মাসে লেখা কবিতা, বাট স্প্রিং, নো, উই ক্যান প্রবাবলি হিয়ার কানেক্ট দ্যাট অফ দিস ইজ আ পার্ট অফ দ্য পোয়েটস ভিশন। কেন দেখো, রোম্যান্টিক পোয়েট্রি মানে কিন্তু ইটস নট অলওয়েজ হোয়াট ইট ইজ, বাট অলওয়েজ হোয়াট ইট শুড বি অর ইট কুড বি। ঠিক আছে, রোম্যান্টিক পোয়েট্রি কিন্তু সবসময় যেটা বাস্তবে ঘটছে সেটা নিয়ে নয়, যেটা হতে পারতো বা যেটা হওয়া উচিত ছিল, একটা আইডিয়াল ফর্ম অফ এক্সপ্রেশন বা ভিশন, সেইটাকে নিয়ে আলোচনা করে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ এখানে কি বলছেন যে এই সিজনে, স্প্রিংয়ে, আনরাইপ ফ্রুটস, ঠিক আছে, সমস্ত কিছু, সে অপরিপক্ক ফলগুলোতে এই প্রকৃতিটা তার আবহে যেন একটা সবুজকে যেন ধারণ করে রেখেছে। অ্যান্ড লুজ দেমসেলভস মিড গ্রুপস অ্যান্ড কপসেস, বলছে, এবং ধীরে ধীরে এইগুলো সব, এই থোক থোক ফলগুলো, সেগুলো কোথায় গেছে? সেগুলো যেন হারিয়ে রয়েছে কিসের মধ্যে? গ্রুপস, ছোট ছোট ঝোপ ঝাড়, এবং কপসেস, তার মানে ছোট ছোট এই ঝোপের আড়ালে রয়েছে কি? থোকা থোকা ফলের সারি। তার মানে হিয়ার হি ক্যান সি দ্য অ্যাবান্ডেন্স অফ নেচার। তার মানে একদিকে রয়েছে দেখো টিনটন অ্যাবে, তাহলে টিনটন অ্যাবে ইন্ডিকেটস দ্যাট অফ আ রুইন সাইট। তাহলে টিনটন অ্যাবে বলতে বোঝাচ্ছে একটা রুইন চার্চকে, একটা রুইন অ্যাবেকে, which probably seems to symbolize that of the collapse of any formal institutionalism. ওকে, যে রোম্যান্টিসিজম যে সময় কবিতা লিখছে তারা প্রবাবলি এখানে ট্রাই টু এমফাসাইজ যে মানুষের যেটা সৃষ্টি, দ্যাট ইনস্টিটিউশনাল রিলিজিয়ানিজম, ওকে, দ্যাট ইজ কোল্যাপসিং। এবং তার পাশে প্রকৃতি, দেখো সেই প্রকৃতি কি? ইজ এক্সিউবারেন্ট, ইজ এভার ফ্লোয়িং। তাহলে where do you find God? In the ruins or in the constant flow of the universe? Okay, so this particular contrasting image is presented, এবং দেখো সেই কন্ট্রাস্টটা is also highlighted by the cliff. On one hand it secludes, on the other it connects. It secludes the higher self from the smaller self, and it connects the higher self with the cosmos. Okay, এখানে ডার্ক সিকামার, ডুমুর গাছের একটা বিবলিক্যাল ইলিউশন আছে। কি ইলিউশন? Zacchaeus was a tax collector according to Bible, এবং তিনি মনে করা হয় এই Zacchaeus একটা সিকামার ট্রিতে বসে জেরিকো শহরে তিনি অ্যাকচুয়ালি জিসাসকে ভালো করে দেখবেন বলে একটা ডুমুর গাছের উপরে বসেছিলেন, এবং সেইখানে বসে জিসাসকে দেখেই বলা হয় হি হ্যাড ফেলড আ স্পিরিচুয়াল গ্রোথ। ওকে, তার মধ্যেকার যে স্পিরিচুয়াল গ্রোথ সেইটার একটা ডিজায়ার তৈরি হয়েছিল। ওকে, যার জন্য দ্যাট সিকামার ট্রি ইজ ভেরি সিম্বলিক।
দ্বিতীয়ত হচ্ছে সিকামার ট্রির একটা রেফারেন্স ওল্ড টেস্টামেন্টেও রয়েছে, which indicates the abundance of King Solomon's reign. তাহলে the sycamore tree here is a symbol of the poet's spiritual vision, his introspection and the growth. And this particular spiritual connection and introspection যেটা আরও সাজেস্টেড হবে with the reference of the hermit's cave. ঠিক আছে, তাহলে সিকামারটা হচ্ছে এখানে একটা বিবলিক্যাল রেফারেন্স। তাহলে এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে, ম্যাম যদি প্যান্থিজমে বিলিভ করে তাহলে বাইবেল উইচ ইজ আ রিলিজিয়াস ইনস্টিটিউশন, তাহলে সেইটা কেন? দেখো, ধর্মের একটা ইনস্টিটিউশনালিজমের বাইরেও তো একটা সারবত্তা রয়েছে, ঠিক আছে, একটা ফিলোসফি রয়েছে। সো দিস পোয়েটস ওয়ার নট আগেনস্ট দ্য ফিলোসফি অফ রিলিজিয়ান, দে ওয়ার আগেনস্ট এই যে বলা যায় না, মানে এই যে মানে রিচুয়ালস কাস্টমস, তারা এই প্রথাগত যে ধর্ম সেইটার বিরুদ্ধে ছিলেন। ঠিক আছে, ধর্মের যে তত্ত্ব সে তত্ত্বের বিরোধিতার কিন্তু তাদের ছিল না। সো দে ডু বিলিভ ইন দ্য ফিলসফি বাট নট ইন দ্য কনভেনশনস অ্যান্ড দ্য কাস্টমস or which are institutionalized by the society. Okay, তাহলে চলে আসি, বলা হচ্ছে দিস হেজ রোজ, হার্ডলি হেজ রোজ। হেজ রোজ মানে এই যে ছোট ছোট ঝোপ, এই যে স্তূপি স্তূপি যে গাছগুলো ঝোপের আড়ালে রয়েছে, লিটল ওয়ান্স, বলছে এগুলোকে আদৌ কি হেজরো বলা যায়? মানে একটা বৃহত্তর যে ঝোপ তা নয়, ছোট 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 ঝোপ ঝোপ রয়েছে। মনে হচ্ছে এগুলোকে দেখে যেন লিটল লাইনস অফ স্পোর্টিভ উড রান ওয়াইল, ছোট ছোট এক একটা লেখা, মানে এক একটা রেখার মতো যেন চলে গেছে। স্পোর্টিভ উড, উড মানে ছোট ছোট বনভূমি, হ্যাঁ, সেগুলো মনে হচ্ছে যেন খেলা করছে। স্পোর্টিভ উড রান ওয়াইল্ড, তারা যেন সে বন্যতার আনন্দে নিমগ্ন হয়ে যেন খেলা করছে, ছোট ছোট এই গাছপালাগুলোকে দেখে তার মনে হচ্ছে। This pastoral farm such as sportive wood is an example of personification. কেন এখানে wood বনভূমিকে একটা হিউম্যান অ্যাসপেক্ট দেওয়া হচ্ছে, দ্যাট অফ স্পোর্টিভনেস। দিস প্যাস্টোরাল ফার্মস, বলছে এই পুরনো এই যে চারণভূমিগুলো দেখা যাচ্ছে, গ্রিন টু দ্য ভেরি ডোর, যে চারণভূমির মাঝে ছোট ছোট কটেজগুলো রয়েছে, সেই কটেজের দরজাগুলো পর্যন্ত সবুজ হয়ে গেছে, মানে একটা ওভারঅল অ্যাম্বিয়েন্স অফ গ্রিনারি। আবার দেখো সেই গ্রিনারিটা ইজ ফার্দার সাজেস্টেড বাই দ্য সিজন স্প্রিং। তাহলে এখানে একদিকে বসন্তের কথা বলছেন, একদিকে গ্রিনারির কথা বলছেন, তাহলে পুরো বিষয়টা এই জন্যই সিম্বলিক, বিকজ স্প্রিং সাজেস্ট বার্থ অ্যান্ড জার্মিনেশন। তাহলে কিসের বার্থ এবং জার্মিনেশন? দ্য পোয়েট এখানে কেন স্প্রিংয়ের কথা বলছেন? বিকজ এই জায়গায় 5 বছর পরে এসে তার মনে যে সমস্ত পুরনো যে হোপস অ্যান্ড ডিসইলিউশনমেন্টের পরে নতুন করে তিনি জীবনটাকে একটা নতুন দৃষ্টিকোণে দেখছেন, যার জন্য উই ক্যান প্রবাবলি কনজেকচার দ্য পোয়েট হ্যাজ রেফার টু দ্য সিজন স্প্রিং অ্যান্ড অল দ্য গ্রিনারি। ওকে, তার মানে তার মধ্যে একটা নতুন দৃষ্টিকোণের তৈরি হচ্ছে। অ্যান্ড রিডস অফ স্মোক, রিডস মানে কুণ্ডলি, অফ স্মোক সে ধোঁয়ার কুণ্ডলি নির্গত হচ্ছে, সেন্ট আপ ইন সাইলেন্স, নীরবতায়, ফ্রম আমাং দ্য ট্রিজ, সেই গাছের মধ্য দিয়ে, উইথ সাম আনসার্টেন নোটিস, মানে কেউ যদি ভালো করে না দেখে তারা উপলব্ধি করতে পারবে না যে গাছের মধ্যে দিয়ে কবি দেখতে পাচ্ছেন যেন ধোঁয়া উঠছে। তাহলে কোথা থেকে আসছে ধোঁয়াগুলো? অ্যাজ মাইট সিম অফ ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স, তার মানে তিনি মনে করছেন এই গভীর জঙ্গলের মধ্যে ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স মানে কিছু ভ্যাগাবন্স, যাযাবর, যারা এই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা হয়তো এখানে এসে বাস করছে, তারা হয়তো তাদের রান্না বান্না করছে বা কাঠ মানে আগুন জ্বালাচ্ছে, এবং সেইটার ধোঁয়া নির্গত হচ্ছে সে গাছের মধ্যে দিয়ে। তার মানে again the poet emphasizes a livelihood which is close to nature, which is keen to nature. Okay, and here we can see the poet's preference to a pagan lifestyle, which again is very dear to all the romantic poets. যেমন ওয়ার্ডসওয়ার্থ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই কবিতাতেও দেখবে পেগানিজমের প্রতি কবির যে একটা আকর্ষণ সেটাকে তিনি এক্সপ্রেস করছেন। ঠিক আছে, সেই ট্রাইটন এবং প্রোটিয়াসের যে রেফারেন্সটা রয়েছে সেখানে। তাহলে এখানেও এই ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স মানে বোঝানো হচ্ছে দ্য ভ্যাগাবন্স অর দ্য বেগার্স। ওকে, তার মানে এখানে উই ক্যান সি একদিকে দেখো প্রকৃতিকে দেখানো হচ্ছে উইথ অ্যাবান্ডেন্স, আরেক দিকে বলা হচ্ছে এই যে কিছু মানুষ যারা প্রকৃতির মধ্যে রয়েছে তাদেরকে বলা হচ্ছে ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স।
ভ্যাগ্রেন্ট মানে বেগার্স, ওকে, বা ভ্যাগাবন্ডস। তার মানে হিয়ার দ্য পোয়েট গিভস আস অ্যান ইমেজ অফ পেনিউরি। পেনিউরি মানে একটা দুর্দশার চিত্র মানুষের, যে মানুষ সর্বহারা, আবার প্রকৃতি কি অ্যাবান্ডেন্ট। অতএব এই সর্বহারা মানুষ যখন প্রকৃতির কোলে ঠাঁই নেয়, প্রকৃতি যেন তার অ্যাবান্ডেন্স দিয়ে তার জীবনটাকে ভরিয়ে দেয়। তাহলে এখানে দ্য ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স ইজ এ সিম্বলিক রিফ্লেকশন অফ দ্য পোয়েট হিমসেলফ। কেন? বিকজ হি ওয়াজ অলসো গোয়িং থ্রু আ ফিলোসফিক্যাল পেনিউরি। তিনিও কিন্তু একটা আধ্যাত্মিক বা একটা দার্শনিক দৈন্যদশার মধ্যে দিয়ে যেন টিনটন অ্যাবের কাছে ফিরে এসেছেন একটা আকুতি নিয়ে, যে যেইভাবে তুমি ওই ভ্যাগ্রেন্ট ডুয়েলার্সদেরকে তোমার অ্যাবান্ডেন্স দিয়ে পূর্ণ করছো, তুমি আমাকেও পূর্ণ করো উইথ ইউর অ্যাবান্ডেন্স। ওকে, ইন দ্য হাউস হোল্ড উডস, হাউসলেস উডস, তার মানে তাদের জীবনটা কি হাউসলেস উডস, এই জঙ্গলের মধ্যে গৃহহীন, কিন্তু এই সমগ্র প্রকৃতিটাই তাদের বাড়ি। তার মানে দেখো, দে ডু নট হ্যাভ এ সেপারেট ক্লোজ অ্যান্ড কনফাইন্ড ফ্রেমড হাউসেস, দ্য নেচার ইটসেলফ ইজ দেয়ার হাউস। মনে পড়ছে তো অ্যাজ ইউ লাইক ইটের কথা আর কিং লিয়ারের কথা, এই হাউস হোল্ড উডসটা, এই রেফারেন্সটা নেওয়া হচ্ছে ফ্রম শেক্সপিয়ার্স কিং লিয়ার থেকে। তাহলে হাউস হোল্ড উডস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিউশন। অফ সাম হারমিটসকে বলছে, না হলে এই ধোঁয়াটা হয়তো নির্গত হচ্ছে কোনো একটা হারমিট, কোনো একটা সন্ন্যাসীর কেভ থেকে, যে হয়তো এই জঙ্গলেরই কোনো একটা গুহায় আশ্রয় নিয়ে probably he meditates. Again here we can see Wordsworth's adherence to a pagan ritual. সাধারণত পেগান কালচারে আমরা দেখতে পাই এভাবে হারমিটসরা কি করে, তারা এরকমভাবে বনে জঙ্গলে গিয়ে তারা উপাসনা করে, তারা সাধনা করে, মেডিটেট করে, টু মেক আ ডিপার কানেকশন উইথ নেচার। ওই যে বললাম সেই সেক্লিউশন, তুমি সেই কোলাহলপূর্ণ আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ জীবনে থাকলে তো আর সেই হায়ার সেলফের সাথে কানেকশন হয় না। তার মানে কি, ইউ হ্যাভ টু লিভ অল দিস এক্সিবিশনিজম অ্যাসাইড অ্যান্ড ইউ হ্যাভ টু কাম ক্লোজ টু দ্য ল্যাপ অফ নেচার সো দ্যাট ইউ ক্যান বিল্ড ইউর ইনার কানেকশন উইথ দ্য হায়ার কসমস। ওকে, where by his fire the hermit sits alone, এবং সে আগুনের পাশে হয়তো হারমিট চুপ করে বসে ভাবছেন। নাও at this point you can see এই ভ্যাগ্রেন্ট ডুয়েলারও পোয়েট, এই হারমিটও হচ্ছে পোয়েট, আবার এই গাছের মধ্যেও পোয়েট নিজেকে দেখতে পাচ্ছেন। এই যে বলেছিলাম দ্য সেন্স অফ ওয়াননেস, ওকে, মিস্টিসিজম, this beauteous forms. Now just try to have a look at this landscape. Okay, it is so abundant, so beautiful. But this beauteous forms through a long absence have not been to me as is a landscape to a blind man's eye. বলছি আমি দীর্ঘ বছর এই সুন্দর যে বিউটিয়াস ফর্ম, তার মানে কি দ্য কন্ট্রোর অফ দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ অফ টিনটন অ্যাবে সারাউন্ডেড বাই দ্য রিভার ওয়াই, এই পুরো ল্যান্ডস্কেপটাকে এখানে তিনি বলছেন দ্য বিউটিয়াস ফর্ম। ওকে, বলছে এইটার থেকে আমার দীর্ঘদিনের এই অ্যাবসেন্সটা কিন্তু কখনোই ছিল না আ ল্যান্ডস্কেপ টু আ ব্লাইন্ড ম্যানস আই। তার মানে কি, আমি এই বাহ্যিক চোখ দিয়ে, মানে আমি ভুলে যাইনি। তিনি বলতে চাইছেন যে এই যে দৃশ্যটা, এই যে টিনটন অ্যাবের এই যে ওয়াই রিভারের সৌন্দর্যটা, এই পুরো ল্যান্ডস্কেপটা এত বছর ধরে, এইটার প্রতি আমি ব্লাইন্ড হয়ে যাইনি, আমি ইগনোরেন্ট হইনি। ওকে, তার মানে ইট ইজ নট আ ল্যান্ডস্কেপ টু আ ব্লাইন্ড ম্যানস আই, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। ঠিক আছে, ইনডাইরেক্ট ওয়েতে বলছে দ্যাট হি ওয়াজ নট ইগনোরেন্ট of this beautiful landscape for this so many years, but oft বলছে প্রায়শই, বরং তো মানে প্রায়, কিন্তু বলা যেতে পারে প্রায়, অফট মানে অফেন, ইন লোনলি রুমস, একাকী যখন আমি আমার ঘরে বসে থেকেছি, amid the din of the towns and cities, সেই ছোট ছোট শহর এবং নগরীর কোলাহলের মধ্যে, I have owed to them, আমি সেই যে প্রকৃতির নীরব নিশ্চিহ্নতা, সেইটাকে আমি নিজের মধ্যে অনুভব করেছি। ইন আওয়ার্স অফ ভ্যারিনেস, যেই ক্লান্তির মুহূর্তগুলোতে আমি অনুভব করেছি সেন্সেশন সুইট, একটা মিষ্টি সুন্দর অনুভূতি, ফেল্ট ইন দ্য ব্লাড অ্যান্ড ফেল্ট অ্যালং দ্য হার্ট and passing even into my purer mind with tranquil restoration. বলছে যেখানে কি, যেটাকে আমি আমার রক্তে, আমার রন্ধ্রে, আমার হৃদয়ে, আমার মনের গভীর গহনে অনুভব করেছি।
তার মানে যে মুহূর্তগুলোতে দ্য পোয়েট ফেল্ট রেস্টলেস, হি ফেল্ট টায়ার্ড অফ লাইফ, দেন এই যে দৃশ্যটা টিনটন অ্যাবে, সেইটা যখন তিনি স্মৃতিচারণা করেছেন, তার এই দুঃসময়ে এই টিনটন অ্যাবের এই দৃশ্য, এই প্রাকৃতিক সৌন্দর্য তাকে কি দিচ্ছে? ট্রাঙ্কুইল রেস্টোরেশন। তার মনের যে শান্তি, সে রেস্টলেস থেকে তার মনটাকে শান্ত করছে। এখানে একটা জিনিস দেখবে, পুরো কবিতাটাতে ইউ ক্যান সি আ লট অফ ইউজ অফ দ্য ওয়ার্ড এল। বারবার দেখবে ল এই শব্দটা, বাট এই টানা টানা ওয়ার্ডস উইচ ইন্ডিকেটস আ সেন্স অফ লুলাবি। লুলাবাই কাকে বলে? বাচ্চাটা যখন ঘুমোয় যেভাবে বলা হয় না, সেই ঘুমের গান। হ্যাঁ, মানে কবিতাটা পড়লে যেন মনে হয় দ্য পোয়েট ইজ ইন আ স্টেট অফ কামনেস, যেন সব কিছু তিনি হাতে ছেড়ে দিয়েছেন, সেই প্রকৃতির হাতে। যে প্রকৃতি তুমি লহ প্রণাম, মানে তুমি আমায় যা দিয়েছো আমি তাতে যেন সন্তুষ্ট। অ্যান্ড দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি রিক্যাপিচুলেটিং অফ হোয়াট হি হ্যাড গট ফ্রম নেচার। তাহলে বলছে ফিলিংস টু অফ আনরিমেম্বার্ড প্লেজার, তার মানে এত অগুন্তি আনন্দ আমি তোমার সেই স্মৃতিগুলোর থেকে পেয়েছি, such perhaps as have no slight of trivial influence on that best portion of a good man's life. একটা ভালো মানুষের জীবনে তোমার এই অবদানটা কখনোই কিন্তু আমি বলতে পারি না কম বা খাটো। তার মানে দেখো, দিস লাইন অ্যাজ হ্যাভ নো স্লাইট অর ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লিটোটাস। লিটোটাস কাকে বলে? যেখানে যেমন হি ইজ নট আ ব্যাড বয়, হি ইজ নট আ গুড বয় না বলে বলা হচ্ছে হি ইজ নট আ ব্যাড বয়। তার মানে ডিনাইং দ্য কন্ট্রারি, দ্য আলটিমেট ওয়ার্ড ইজ মেন্ট, দ্যাট ইজ লিটোটাস। তাহলে এখানে তিনি বলতে চাইছেন দ্য নেচার হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স, তাহলে সরাসরি গ্রেট না বলে বলছেন কি নো স্লাইট অর ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স। ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লিটোটাস। তাহলে বলছে তোমার আমার জীবনে তোমার যে অবদানটা সেটা কিন্তু কখনোই কম নয়। ওকে, অন দ্যাট বেসড পোর্শন অফ এ গুড ম্যানস লাইফ, গুড ম্যান বলতে এখানে তিনি বলছেন আ ম্যান হু বিকাম সেন্সিবল when he will be able to build a connection with nature. His little nameless unremembered acts of kindness and love, তাহলে গুড ম্যানের কোয়ালিটিটাকে ডিনোট করছেন কি? যে it is this beautiful landscape that ultimately motivated the poet to do the acts of kindness and love. যে অ্যাক্টগুলো, যে কাজগুলোর কোনো নাম নেই, যেগুলো খুব ছোট ছোট, আনরিমেম্বার্ড, ঠিক আছে? যেমন একটা কথা আছে দেখবে হিন্দিতে, নেকি কর আর দরিয়া মে ডাল, মানে হচ্ছে কি মানুষের উপকার করো কিন্তু সেটাকে গুনো না, তুমি কখনো ভুলে যাও। এত ছোট ছোট উপকার করো যেগুলো এতটাই অগুন্তি হয় যে সেগুলোকে কখনো মাথাতেই নিও না যে তুমি কারোর উপকার করেছিলে। ওকে, সো দ্যাট জেস্চার অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ দ্য পোয়েট হ্যাজ লার্ন ফ্রম দিস ল্যান্ডস্কেপ। তাহলে এই ল্যান্ডস্কেপে কবির ওপরে যে অবদান, সে অবদানটা এতটাই, কিন্তু দেখো ল্যান্ডস্কেপকে দেখো সে উদাসীন, ঠিক আছে? সে সবাইকে এতটা কাইন্ড, মানে সবার প্রতি এতটা কাইন্ড, সবার প্রতি এতটা দানশীল, বাট দ্যাট ল্যান্ডস্কেপ ইজ ইগনোরেন্টলি ফ্লোয়িং। তাহলে ওয়ার্ডসওয়ার্থ, দ্য পোয়েট হ্যাজ লার্নড দ্যাট আর্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, কিন্তু হি knows that he should not count all these acts, he should be as ignorant to it. মানে এখানে খানিকটা আমরা নিষ্কাম কর্মের একটা আইডিয়া পাচ্ছি, এমন একটা নিষ্কাম কর্ম যেখানে কোনো একটা কাজের পর তার থেকে আমরা একটা যে ফল পাবো, সেই ফলের আশাটা সেইটা যেন আর নেই। মানে যেন একটা লিটল অ্যাক্ট অফ আমি কাইন্ডনেস করে দিচ্ছি, ইন রিটার্ন what I am getting there is no expectations. কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনি। তার মানে ওই যে ভাবনাটা পোয়েটের মধ্যে, দ্য লিটল আনরিমেম্বার্ড অ্যাক্ট অফ কাইন্ডনেস, মানে আমি আমার কর্ম করে দিয়েছি, অ্যান্ড দ্যাট কাইন্ডনেস অ্যান্ড লাভ, ওকে, দ্যাট আনরিমেম্বার্ড কাইন্ডনেস অ্যান্ড লাভ আই লার্ন ফ্রম টিনটন অ্যাবে। Nor less I trust to them I may have owed another gift. বলছে সে টিনটন অ্যাবে থেকে আমি আরেকটা উপহার পেয়েছি, of aspect more sublime, একটা গভীর চিন্তন পেয়েছি। That blessed mood in which the burden of the mystery, এমন একটা শান্ত একটা মুড, that blessed mood, ঠিক আছে, একটা অবিচল মন পেয়েছি, in which the burden of the mystery, in which the heavy and the very weight of all this unintelligible world is lightened.
এই দুর্বোধ্য পৃথিবীর এই যে বার্ডেন অফ মিস্ট্রি, এই যে মানুষের মনের জটিলতা, কাজের জটিলতা, এই যে দুর্বোধ্য পৃথিবী, এই যে ব্যর্থতা, এই সব কিছু এখন আর আমাকে বিরক্ত করতে পারে না। এই সমস্ত এই পৃথিবীর বোঝা এখন আমার মনে লাঘব হয়ে গেছে, এখন আমি অবিচল, ঠিক আছে, সেই ব্লেসেড মুডে। দ্যাট সিরিন অ্যান্ড ব্লেসেড মুড, সেই শান্ত এবং সেই ব্লেসেড মুড। ব্লেসেড মুড কি, সেই খানিকটা শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা কনসেপ্ট রয়েছে স্থিতপ্রজ্ঞ, ঠিক আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা, মানে দুঃখ আর তাকে উদ্বিগ্ন করে না এবং সুখ আর তার মধ্যে কোনো আলাদা উচ্ছ্বাস দেয় না, মানে এতটাই তিনি শান্ত। সুখ এবং দুঃখ জীবনের যে সমান অনুভূতি, সেইটা তিনি এখন উপলব্ধি করতে শিখে গেছেন। ইন উইচ দ্য অ্যাফেকশনস জেন্টলি লিড আস অন, বলছে ধীরে ধীরে আমাদের জীবনের অ্যাফেকশনস, যে ইমোশনসগুলো ধীরে ধীরে আমাকে নিয়ে গেছে, এই ল্যান্ডস্কেপের প্রতি আমার ইমোশনগুলো এবং তোমার এই শিক্ষাটা, যে গিফটটা তুমি আমাকে দিয়েছো, তার ফলে আমি সেই সিরিন অ্যান্ড ব্লেসেড মুড পেয়েছি, সেই স্থিতপ্রজ্ঞ একটা অবস্থা পেয়েছি, যেখানে আর এই পৃথিবীর কোনো দুঃখ দুর্বোধ্যতা তার ভার এখানে লাঘব হয়ে গেছে। Until the breath of this corporeal frame and even the motion of our human blood almost suspended, we are laid asleep in body and become a living soul. বলছে, এবং আমি মনে করছি দীর্ঘদিন, তাহলে কবি হোয়াট দ্য পোয়েট ফিলস, দেখো এই চারটে লাইন খুব ইম্পর্টেন্ট। আনটিল দ্য ব্রেথ অফ দিস কর্পোরিয়াল ফ্রেম, তার মানে যখন এই শরীরের শ্বাসগুলো ধীরে ধীরে অসার হয়ে যাচ্ছে, অ্যান্ড ইভেন দ্য মোশন অফ অল আওয়ার হিউম্যান ব্লাড অলমোস্ট সাসপেন্ডেড, মোশন অফ হিউম্যান ব্লাড, এই রক্ত চলাচলের যে গতি, মানে দ্যাট এক্সাইটমেন্ট, সেইটা যখন শান্ত হয়ে যাচ্ছে, উই আর লেড আ স্লিপ ইন বডি, আমাদের শরীরের অনুভূতিগুলো যেখানে আর টেকিং দ্য ব্যাক সিট অ্যান্ড বিকাম আ লিভিং সোল, তার মানে যেখানে অল আওয়ার সেন্সেশনস are arrested but our mind, our ideation is active. দেখবে এই সেন্সেশন আর আইডিয়েশনের কনসেপ্টটা আমি ক্রিস্টাবেল বা কুবলা খানেও বোঝানোর চেষ্টা করেছি, যেখানে আমি বলেছি দ্যাট অল দিস রোম্যান্টিক পোয়েটস দে টু বিলিভ এই যে ওয়ার্ল্ড অফ সেন্সেশন, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিগুলো, ইট ইজ কানেক্টেড টু রিয়ালিটি, এবং তারা মনে করছেন এই ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিগুলোই কিন্তু কি করে না আমার সাথে, মানে আমার হায়ার সেলফের সাথে আমার যে যোগাযোগ, বা আমার সাবকনশিয়াস সেলফের সাথে যে আমার যোগাযোগ, সেই সম্পর্কটাকে কিন্তু আটকে দেয়, রেস্ট্রিক্ট করে। যার জন্য দেখো কোলরিজও বলছেন কুবলা খানে সেই ডালসিমারের মিউজিকটা নেব, বা কিডসের ক্ষেত্রে দেখবে যখন লাভেল দমস মার্সি কোনো সময় যদি পড়ো, সেখানে দেখবে ওই নেকটারের কথা বলছে, বা কুবলা খানের ক্ষেত্রেও সে হানি ডিউর কথা বলা হচ্ছে। তাহলে এগুলো কি, দিস আর অ্যাকচুয়ালি দ্য ইমাজিনারি ড্রিঙ্কস, যেগুলোর মধ্যে দিয়ে মনে করা হয় কি সেন্সটা অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে পোয়েট বলছেন, যেমন কুবলা খান কোলরিজ বলছেন যে আমার সেন্সটা অ্যারেস্ট করতে গেলে কি প্রয়োজন, আমাকে আই হ্যাভ টু প্রবাবলি ড্রিঙ্ক দ্যাট হানি ডিউ। ওকে, কুবলা খান দ্যাট হানি ডিউ খাচ্ছে, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে কি, দ্য নেচার, দ্য ল্যান্ডস্কেপ অফ টিন্টন অ্যাবে ওয়াজ দ্যাট ইনটক্সিকেশন, যেটা তার এই সেন্সকে নাম করে দিচ্ছে, তার এই ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি যেখানে শান্ত হয়ে যাচ্ছে এবং অ্যাক্টিভ হচ্ছে কে, দ্যাট ইজ হিজ হায়ার সেলফ। তাহলে দ্য লিভিং সোল symbolizes the higher self, the subconscious mind of imagination, intuition and creativity. Okay, while with an eye made quiet by the power of harmony and the deep power of joy, we see into the life of things. Very important lines. বলছে যখন আমাদের এই বাহ্যিক চোখগুলো শান্ত হয়ে যায়, বাই দ্য পাওয়ার, কিসের ক্ষমতায়, সেই হারমোনি, সে একই সূত্রে যখন আমি আমার এই বাহ্যিক চোখ দিয়ে বুঝতে পারি, ওকে, দ্যাট দের ইজ আ হারমোনি, দ্য ডিপ পাওয়ার অফ জয়, একটা আনন্দ রয়েছে এই প্রকৃতির এই নিবিড় একাত্মতার মধ্যে, তখনই কিন্তু সেই প্রকৃতির গভীরে উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস, মানে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের এই পর্দা সরিয়ে, ঠিক আছে, এই বাস্তবের পর্দা সরিয়ে তখনই কিন্তু আমি পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তাহলে এখানে চলে আসছে কিছুটা একটা প্লেটোর একটা আইডিয়া রয়েছে অফ কেভ, ঠিক আছে, যেখানে প্লেটো একটা কথা বলছেন যে এই পৃথিবীটা হচ্ছে কি, দ্য ওয়ার্ল্ড অফ সেন্সেসটা হচ্ছে
একটা কেভ, একটা গুহার দেওয়ালের মতো, ওকে? আর আমরা হচ্ছে সেই গুহাতে প্রবেশ করছি, আর পেছনে যে দরজাটা রয়েছে সেই দরজায় হচ্ছে দ্য ট্রুথ, তার বাইরে যা কিছু হচ্ছে সেটা সত্য। আমাদের যেহেতু চোখটা সামনে গুহার দেওয়ালে রয়েছে, কেভের ওয়ালে রয়েছে, তাহলে কেভের ওয়ালে বাইরের জগতের একটা প্রতিফলন পড়ছে, আর কেভের ওয়ালে যেটা ঘটছে সেটাকেই আমরা সত্যি বলে ধরে নিচ্ছি। সেটা সত্যি না, সেটা অনলি আ রিফ্লেকশন। আসল সত্যিটা কি, যেটা এই গুহার বাইরে ঘটছে, যেটা ছায়া পড়ছে গুহার উপরে, সেইটাই হচ্ছে সত্যি। তাহলে আমাদের এই যে মানুষের জীবন, এই যে শরীর কেন্দ্রিক অনুভূতিগুলো, সেগুলো হচ্ছে সেই কেভের ওয়ালের মতো, সেই গুহার দেওয়ালের মতো। যা কিছু অনুভব করছি, যা কিছু ঘটতে দেখছি, সবটাইকে ধরে নিচ্ছি আমরা এটাই বোধহয় সত্যি। এটা সত্যি নয়, এটা বাস্তব, এটা ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি। কিন্তু তার সেই পর্দাটা সরিয়ে বাস্তবের পর্দা সরালে দেখবে একটা ট্রুথ রয়েছে, একটা আইডিয়েশন রয়েছে। তার মানে ওয়ান্স ইউ অ্যারেস্ট ইউর লজিক্যাল মাইন্ড, ইউর সেন্সেস, ইউ ক্যান ফিল দ্য কানেকশন, দ্য ফ্লো অফ দ্যাট সাবকনশিয়াস মাইন্ড, দ্য কানেকশন বিটুইন নেচার with your higher self. তখনই তুমি উপলব্ধি করবে we see into the life of things, ওই যে প্যান্থিজমের আইডিয়াটা, এই ইউনিভার্সে সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছে। তাহলে সেইটা তুমি কখনো লজিক্যাল ব্রেন দিয়ে বুঝবে না। কখন বুঝবে? যখন ইউ ফিল দ্যাট সেন্স অফ নামনেস ইন ইউর বডি, when your senses will be arrested and you will be alive in your living soul, your spirit. If this be but a vain belief, যদি এটা একটা ব্যর্থ বিশ্বাস হয়, কোন বিশ্বাসটা? যে নেচার আমাকে শান্ত করেছে, যদি এই ভাবনাটা আমার ব্যর্থই হতো, ঠিক আছে, এটা যদি আমার মিয়ার ইলিউশনই হতো, তাহলে দ্য পোয়েট ইন দিস 9 লাইন্স ট্রাই টু এক্সপ্রেস আ ডাউট। তাহলে কি তোমরা যদি বলে থাকো, মানে মানুষ লজিক্যালি কাউন্টার করে না যে না না এগুলো ভুলভাল ভাবনা, অতিরিক্ত ভাবে, তাহলে ওয়ার্ডসওয়ার্থ সেইটাকেও কাউন্টার করে বলছেন যে যদি আমার এই ভাবনাগুলো ভুলই হতো, আমার মনের অতিরঞ্জনই হতো, yet how oft, মানে how often in darkness and amid thy many shapes of joyless delight, তাহলে অন্ধকারে বা জয়লেস ডিলাইট মানে দিনের আনন্দ, যেটা আমাকে আনন্দ দেয়নি কখনো, ওকে, মানে দিনের আলো। ডার্কনেস মানেই তো কি, ইভোকস আ সেন্স অফ হরর, আনসার্টেনটি, কিন্তু ডে লাইট উইচ সিমস টু প্রোভাইড এ সেন্স অফ সার্টেনটি, সেটাও আমাকে আনন্দ দেয়নি, ইট ওয়াজ জয়লেস। When the fretful stir unprofitable and the fever of the world, মানে জীবনের দুঃখ যন্ত্রণা ব্যথা, have hung upon the beatings of my heart, যেটা আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে, how oft in spirit have I returned to thee, তাহলে আমি যখন জীবনের ঘাত প্রতিঘাত সহ্য করে আমার হৃদয় যখন ভারাক্রান্ত হয়েছে, তখনও কিন্তু আমি বারবার আমার মনের গভীরে তোমার কাছে ফিরে এসেছি। হ্যাঁ, আমি ফিজিক্যালি হয়তো টিন্টার্ন অ্যাবেতে আসতে পারিনি, বাট আমার মনের গভীরে তোমার যে চিত্র, সেই চিত্রের কাছে আমি ফিরে গেছি, আমি আমার চেতনার কাছে ফিরে গেছি। ও সিলভান ওয়াই, সিলভান মানে উডেন, যেহেতু ওয়াই রিভার একটা ছোট্ট বনভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে সিলভান ওয়াই। দা ওয়ান্ডারার থ্রু দ্য উডস, যেই নদী তুমি বনের মধ্যে দিয়ে প্রবাহিত হও, হাউ অফট হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি, প্রায়শই আমার আত্মা তোমার কোলে ফিরে এসেছে। তাহলে দেখো ওই ভ্যাগ্রেন্ট ডুয়েলারের ইমেজ আসছে তো, তাই তো, মানে যখন ভ্যাগ্রেন্ট ডুয়েলার্সটা কখন প্রকৃতির কাছে ফিরে আসছে, ইন অর্ডার টু সাস্টেন দে rely on the abundance of nature. The hermit, in order to feed up his spiritual self, তার স্পিরিচুয়াল, তার আধ্যাত্মিক খাদ্যের জন্য তিনি আসছেন প্রকৃতির কাছে। সিমিলারলি দ্য পোয়েট, ইন অর্ডার টু quench his philosophical thirst, he returns to nature. আচ্ছা, with many recognitions dim and faint and somewhat of a sad perplexity, বলছে আমি বারবার এই প্রকৃতিকে খুঁজেছি কিভাবে, রিকগনিশনস ডিম অ্যান্ড ফেন্ট, বলছে মানছি এই 5 বছরের সময়ে মানে অনেক স্মৃতি কিন্তু মুছে গেছে, এই কথা ঠিকই,
অ্যান্ড সামওয়াট অফ এ স্যাড পারপ্লেক্সিটি, মানে কখনো আমি বিভ্রান্ত হয়েছি, আমি হতাশ হয়েছি। দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস অ্যাগেন। কিন্তু এই 5 বছর পরে যখন আমি তোমার কাছে ফিরে এসেছি, সেই মানে ধূসরাবৃত যে চিত্রটা সেটা আবার যেন প্রাণবন্ত হয়েছে। তাহলে দেখো রিভাইভাল, এই রিভাইভালের কনসেপ্টের সাথে নাও ট্রাই টু কানেক্ট কেন তিনি স্প্রিংয়ের রেফারেন্সটা দিয়েছেন, বিকজ স্প্রিং সাজেস্ট রিভাইভাল, rejuvenation, and therefore the poet has given that idea of spring in order to suggest his philosophical revival, his spiritual revival. While here I stand, not only with the sense of present pleasure, but with pleasing thoughts that in this moment there is life and food for future years. বলছে আমি শুধু এটা ভেবে আনন্দ হচ্ছি না যে এই মুহূর্তে আমি তোমার সৌন্দর্যটাকে উপভোগ করছি, আমি আনন্দ পাচ্ছি এটা ভেবেও যে আজকে যে সৌন্দর্যটা আমি আহরণ করে নিয়ে যাচ্ছি সেটা আগামী দিনে আমার আধ্যাত্মিক এবং আমার দার্শনিক খাদ্য হতে চলেছে। তার মানে দ্যাট দিস বিউটিফুল ল্যান্ডস্কেপ will feed me even in the utmost of my philosophical, creative and spiritual crisis in the upcoming years, as you did in the previous 5 years. তার মানে গত 5 বছর ধরে যেভাবে তোমার এই দৃশ্য আমার মনের গভীরে, আমার মনের গহনে যেভাবে আমাকে সাস্টেইন করে রেখেছিল, আজকে এই যে আমি এখান দিয়ে গেলাম, আগামী দিনে আমার মনের যখনই whenever I will feel varied, tired, philosophically exhausted, spiritually lost or barren, then I will come to you. Not physically, but in my mind, okay, in the very core of my heart. And so I dare to hope, though change no doubt, from what I was when first I came among these hills, when like a roe I bounded over the mountains by the sides of the deep rivers and the lonely streams wherever nature led. বলছে কাজে যদিও সেই সময় আর এই সময়ের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, তার মানে এই 5 years had brought many changes in the life of poet. তাহলে 5 বছর আগে যখন এসেছিলেন তার মধ্যে কি ছিল? একটা যৌবনের উচ্ছ্বাস, একটা আনন্দ, খুব স্বাভাবিক। দেখবে 23 বছর বয়সে একটা যুবকের জীবনে যে আশা আকাঙ্ক্ষা থাকে, যদিও ফ্রেঞ্চ রেভলিউশন মেড হিম ডিসইলিউশন, কিন্তু তাও যে একটা হোপ থাকে, অ্যাসপিরেশন থাকে। 28 বছর বয়সী একজন তরুণ, তার জীবন দায়িত্ব কর্তব্যবোধে কিন্তু অনেকটাই কি হয়ে যায়, অনেকটাই টিমিড হয়ে যায়। ওকে, কাম অ্যান্ড প্লেসিড বলবো না, বাট অনেকটা প্রশমিত হয়ে যায়। ওকে, সো দ্যাট চেঞ্জ হি ইজ হিয়ার অ্যাড্রেসিং। তাহলে বলছে, তাহলে সেই চেঞ্জটা নো ডাউট আমার মধ্যে এসেছে। আই কেম আমাং দিস হিলস ওয়েন লাইক আ রো, মানে যখন আমি এখানে এসেছিলাম, ওয়েন লাইক আ রো, রো বলতে এখানে বোঝানো হচ্ছে অলমোস্ট লাইক আ হর্স, আ ইয়াং হর্স, ঠিক আছে। আই বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স, এই পাহাড়ের ওপরে আমি যেন লাগাম ছাড়াভাবে ছুটে বেরিয়েছিলাম। বাই দ্য সাইডস অফ দ্য ডিপ রিভার্স অ্যান্ড দ্য লোনলি স্ট্রিমস, এই গভীর নদীর মধ্যে দিয়ে, এই ক্লান্ত শান্ত একাকী জলের যে স্রোতের পাশে আমি বিচরণ করেছিলাম। যেদিকে প্রকৃতি আমাকে নিয়ে গেছে আমি সেই দিকেই ছুটেছি। More like a man flying from something that he dreads than one who sought the thing he loved. বলছে সেই মানুষের মতো, যে মানুষ মানে যেভাবে কি একটা অনিশ্চয়তার দিকে যেভাবে ছোটে, মানে ঠিক মনে হয় মানে ভালোবাসার থেকেও যেমন আমরা একটা অনিশ্চয়তার পেছনে যেভাবে ছুটি, যেভাবে আমাকে ভাগ্য নিয়ে যায়, সেইভাবেই আমি প্রকৃতির পেছনে ধাবিত ছিলাম। ফর নেচার দেন, সেই সময় নেচারটা আমার কাছে কি ছিল? দ্য কোর্সার প্লেজার্স অফ মাই বয়েজ ডেজ অ্যান্ড দ্য গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্টস all gone by to me was all in all. তার মানে now the poet recapitulates the past. ওকে, তাহলে এখানে দেখো তোমরা কিন্তু মিল পাবে W.B. Yeats's Wild Swans at Cooley's সাথে। ওকে, তাহলে Wild Swans at Cooleyতে যেরকম তিনি বলছেন যে 19 years, ওকে, সে 19 বছরে আগে যখন তিনি এসেছিলেন, he was an abundant boy, okay, with that abundant spirit of joyfulness, but now he was come down by time. ওকে, ঠিক সেরকমভাবে ওয়ার্ডসওয়ার্থ কুড কম্পেয়ার হিজ পাস্ট অ্যান্ড হিজ প্রেজেন্ট। এবং তিনি প্রকৃতির মধ্যে দেখতে পাচ্ছেন কি
তার সেই ছোটবেলাটাকে, সেই অবাধ আনন্দটাকে বলছেন দ্য কোর্সার প্লেজার অফ মাই জয় বয়েজ ডেজ। তাহলে বয়েজ ডেজ বলতে বোঝানো হচ্ছে আমার ছোটবেলাকার, আমার ছেলেবেলাকার সেই যে কোর্সার প্লেজার, সেই যে দুষ্টুমি, সেই যে আনন্দ, অ্যান্ড দ্য গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্টস। মানে সেই সময় কি অ্যানিমাল বলতে কেন বোঝানো হচ্ছে? বাঁধি লাগাম ছাড়া পুরো আবেগে নির্ভর। ঠিক আছে, শিশুরা দেখবে কি, শিশুরা কি যুক্তিপুতি তর্কের বাদ মানে? কখনো না, তারা আবেগে চলে। এই হাসছে, এই কাঁদছে, এই পড়ে যাচ্ছে, এই ব্যথা পাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার ছুটে খেলাধুলো করছে। আমি ঠিক সেই রকম ছিলাম, ওকে? কিন্তু সেটা সময়ের সাথে সাথে চলে গেছে। কিন্তু তখন টু মি ওয়াজ অল ইন অল, তখন সেই কোর্সের প্লেজারটাই আমার কাছে সব ছিল। যেভাবে ছোটবেলায় বাচ্চারা যেরকম ছোটোখাটো জিনিসটাই তাদের কাছে সব, আমার কাছেও তাই ছিল, এই প্রকৃতিটাই সব। আই ক্যানট পেইন হোয়াট দেন আই ওয়াজ, আমি বোঝাতে পারবো না যে আমি সে সময় কি ছিলাম। The sounding cataract haunted me like a passion. Now the poet describes his youth. এরপর যখন যৌবন এলো তখন বলছে সেই সাউন্ডিং ক্যাটারাক্ট, সাউন্ডিং সেই ঝর্ণার যে শব্দ, haunted me like a passion, আবেগের মতো আমাকে তাড়া করতো। Now he could feel the sensuous aspects of nature in his body. Okay, the tall rock, the mountain, the deep and gloomy wood, the colors and their forms. তার মানে the poet was impressed with the color and contours of nature. যেভাবে যৌবনে দেখবে আমরা সেন্সুয়াসনেস, যে সেন্সুয়াস অনুভূতিগুলোকে উপলব্ধি করি, তখন প্রকৃতিটা কি তার কাছে একটা কায়া, একটা প্রেমিকা স্বরূপ। যে প্রেমিকাকে তিনি কিভাবে দেখছেন, কখনো টল রক, কখনো একটা সুউচ্চ টিলা, কখনো মাউন্টেন, কখনো ডিপ অ্যান্ড গ্লুমি উড, কখনো ইন দ্য কালার্স অ্যান্ড কন্টুরস, were then to me an appetite. তখন এই প্রকৃতিটা কি was my sensuous appetite. So in his youthful days he used to consider nature as a source of his sensuous delight. A feeling and a love that had no need of a remoter charm. বলছে সেই সময় আমার যে সেন্সুয়াস অনুভূতিটা ছিল সেইটার জন্য কোনো রিমোটার চার্মের প্রয়োজন ছিল না। রিমোটার চার্ম বলতে এখানে বোঝানো হচ্ছে অফ মেডিটেশন, অফ ফিলোসফিক্যাল কামনেস। মানে অল্প বয়সে মানুষ কি আর বসে বসে ধর্মকর্ম আধ্যাত্মিকতার কথা বলে না। সেই সময় দেখবে প্রত্যেকটা বয়সের এক একটা ধর্ম থাকে। একটা ছোটবেলা একটা বাচ্চা যদি বসে বসে এখন বড়দের মতো কাজ করে, সেটা কি তার বয়সের সাথে মানানসই না? বা একটা যৌবনে একটা অল্প বয়সী ছেলে মেয়ে সে জীবনটাকে সেন্সুয়াসলি উপভোগ করবে, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, মানে সে আকৃষ্ট হবে, সে প্রেমে পড়বে, সে হতাশায় থাকবে, আবার সে উঠে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। সে যদি ওই বয়সে গিয়ে এখন বসে বসে গুহাতে বসে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে, that seems to be very rare. ওকে, আমি বলছি না unusual, but it's very rare, right? তাহলে বলছি সেই সময় কোনো রিমোটার চাপ, কোনো মেডিটেশনের দরকার ছিল না। তাহলে ওই সেন্সুয়াসনেসের মধ্যে দিয়ে কি I used to get connected with nature. By thoughts applied, nor any interest unborrowed from the eye. বলছে দ্য রিমোটের চাম, কখনো সে থট আর ইন্টারেস্ট, ঠিক আছে, আনবরোড ফ্রম দ্য আই, মানে এই চোখ তখন কি আর কোনো থট ধার নিত না, বিকজ দ্য আই হ্যাজ অ্যাবান্ডেন্ট সোর্স টু গেট দ্য সেন্সুয়াস প্লেজার আউট অফ নেচার। দ্যাট টাইম ইজ পাস্ট, সেই সময় এখন অতীত। মানে হি went through that stage of childhood and youthful joy and all its dizzy raptures. বলছে এবং সেই যৌবনের যে আনন্দ, ঠিক আছে, সেই যৌবনের আনন্দ, সেই ডিজি র্যাপচার্স, যে আনন্দে ডিজি মানে হালকা মাথা ঘুরিয়ে দেয়, মানুষ এতটাই আবেগে আপ্লুত হয়, সেই আবেগ অতিক্রান্ত। Not for this I faint, nor more nor murmur. কিন্তু এই যে যৌবনটা আমার জীবনে অতিক্রান্ত, এই যে শৈশব চলে গেল, তা বলে কি আমি ভেঙে পড়েছি? আমি কি বিলাপ করেছি না বিড়বিড় করে অভিযোগ করেছি? আচ্ছা, মোর নর মারমার, ইটস অ্যান এক্সাম্পল অফ বোথ অ্যালিটারেশন অ্যান্ড অনোমোটোপোইয়া। ওকে, দ্য আদার গিফটস হ্যাভ ফলোড। তার মানে আমার জীবনের থেকে প্রকৃতি যৌবনের উচ্ছ্বাস সেইটাকে স্তীমিত করলেও প্রকৃতি তার বদলে যে আমাকে আরেকটা উপহার দিয়েছে। ফর such loss বলতে বোঝাচ্ছে দ্য লস অফ হিজ
ইউথফুল প্লেজার্স অফ নেচার, ঠিক আছে? I would believe abundant recompense মানে প্রকৃতি আবার এই যে যৌবনে যে উচ্ছ্বাস কেড়ে নিয়েছে তার বদলে আমাকে যথেষ্ট পরিমাণে একটা ক্ষতিপূরণ দিয়েছে। কি ক্ষতিপূরণ? For I have learned to look on nature not as in the hour of thoughtless youth, বলছে এখন আমি প্রকৃতির দিকে তাকাতে শিখেছি সেই নির্বোধ যুবকের মতো নয়, but hearing oftentimes the still sad music of humanity. এখন আমি মানুষের দুঃখ, মানুষের যে মনের ক্লান্তি সেইটাকে প্রকৃতির মধ্যে অনুভব করতে শিখি। তার মানে কি, with due course of time nature made him sensible, যেখানে দাঁড়িয়ে থেকে অন্যের দুঃখটাকে এখন তার দুঃখ বলে মনে হয়, ঠিক আছে? দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, মানুষের কষ্টের মধ্যে দিয়ে তিনি নিজের কষ্টকে অনুভব করতে পারেন। যেভাবে প্রকৃতি ইজ অ্যাবান্ডেন্ট টুয়ার্ডস অল, ওকে, সিমিলারলি দ্য পোয়েট ইজ অ্যাবান্ডেন্টলি সেন্সিবল টুয়ার্ডস অল দ্য ক্রিচার্স অফ দিস ওয়ার্ল্ড। Nor harsh nor grating, though of ample power to chasten and subdue. বলছে প্রকৃতির এই শিক্ষা কিন্তু কোনো কঠোর শিক্ষা নয়, মানে হার্শ বা গ্রেটিং, মানে খুব হার্শ বা খুব নিষ্ঠুরভাবে প্রকৃতি কিন্তু আমাকে শেখায়নি, বাট অ্যাম্পল পাওয়ার, খুব পাওয়ারফুলি প্রকৃতি আমাকে শিখিয়েছে চেসন অ্যান্ড সাবডিউ, শান্ত হতে, নত হতে শিখিয়েছে। তার মানে ইট ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ। দেখো সবসময় যে গো আহেড করলে হয় না, সামটাইমস উই নিড টু স্টেপ ব্যাক। তাহলে সেই স্টেপ ব্যাক, থিঙ্ক, মেডিটেট, রিফ্লেক্ট, বি সেন্সিবল, মানুষের দুঃখ বুঝতে, অনুভব করতে শিখিয়েছে, থামতে শিখিয়েছে। And I have felt a presence that disturbs me with the joy of elevated thoughts. বলছে এখন আমি উপলব্ধি করতে শিখেছি একটা প্রেজেন্স, একটা অস্তিত্বকে, যেটা ডিস্টার্বস, মানে ডিস্টার্বস বলতে এখানে তিনি বোঝাতে চাইছেন দ্যাট হি কুড ফিল দ্যাট প্রেজেন্স অফ দ্যাট থট এভরি টাইম উইথ দ্য জয় অফ এলিভেটেড থটস। এখন তার মধ্যে একটা অবিরাম অবিচল আনন্দ বিরাজ করে, a sense sublime of something more far and deeply interfused. তার মানে এখন তিনি আর হতাশ হন না, তিনি এখন বুঝতে শিখেছেন যে জীবন মানে কিন্তু শুধুমাত্র সানশাইন নয়, লাইফ ইজ বোথ সানশাইন অ্যান্ড রেইনফল। জীবন মানে শুধুমাত্র হেঁটে যাওয়া, দৌড়ানো নয়, সামটাইমস টু টেক রেস্ট, সেটাও লাইফ। লাইফ মানে কিন্তু নট অনলি টু এনজয় দ্য সানরাইজ বাট অলসো টু লুক অ্যাট দ্য সানসেট অ্যাজ ওয়েল। ওকে, তাহলে জীবনের এই বৈপরীত্যগুলোকে তিনি এখন গ্রহণ করতে শিখেছেন। And the round ocean and the living air and the blue sky and in the mind of man, বলছে আমি বুঝতে শিখেছি এই প্রকৃতি সর্বত্র, সেই রাউন্ড ওশন, সেই লিভিং এয়ার, বাতাসের মধ্যে, অস্তমিত সূর্যের মধ্যে, সে নীল আকাশের মধ্যে এবং মানুষের ভাবনার মধ্যে, সব কিছুর মধ্যেই সে বিস্তৃত, সব কিছুর মধ্যে একটা একাত্ম রয়েছে, মানে দ্য ডিপ সেন্স অফ প্যান্থিজম। নাও দ্য পোয়েট কুড ফিল দ্য থট, ওই থটটা কি, দ্য থট ইজ ডিভাইন ইটসেলফ। Now the poet could feel that God is manifested not only in the lamb but also in the tiger, not only in the innocence and simplicity, the youthful joy and vivacity, but also in the calm and deep reflections as well. A motion and a spirit that impels all thinking things, all objects of thought, and rolls through all things. বলছে now I could feel a motion and spirit, একটা গতি, একটা আত্মাকে আমি অনুভব করতে পারি। হোয়াট ইজ দিস মোশন অ্যান্ড স্পিরিট? হিয়ার উই ক্যান সি দ্য প্যান্থিস্টিক ইডিওলজি, দ্য মোশন অ্যান্ড স্পিরিট দ্যাট ইম্পেলস, যেটা রয়েছে সর্বত্র, অল থিঙ্কিং থিংস, যা ভাবতে পারে। আচ্ছা, থিঙ্কিং থিংস বলতে প্রবাবলি হিয়ার উই ক্যান সি এ রেফারেন্স টু জন লক, ঠিক আছে, যারা মনে করতেন দ্যাট দ্য 18th century দ্য লজিক্যাল থিঙ্কার্স, যারা মনে করতেন যে মানুষের ভাবনার ক্ষমতাটাই তার অস্তিত্বকে জানান দেয়, ঠিক আছে। কিন্তু এখানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন এই ভাবনার মধ্যে, থটের মধ্যে এবং যা কিছু রোল ডাউন করে, মানে যা কিছু মুভ করে, সবের মধ্যে একটা মোশন অ্যান্ড স্পিরিট রয়েছে, মানে একটা হারমোনিয়াস বিং রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিভাইন ইটসেলফ, দ্যাট ইজ দ্য ডিভাইন ইউনিটি ইটসেলফ. Therefore, I am still a lover of the meadows and the woods,
যার জন্য আমি বনভূমিও ভালোবাসি, আমি ক্লান্ত প্রান্তরও ভালোবাসি। দ্য মাউন্টেন অ্যান্ড অফ অল দ্যাট বিহোল্ড ফ্রম দিস গ্রিন আর্থ, আমি সে মাউন্টেনও ভালোবাসি এবং যা কিছু এই পৃথিবীকে আমি দেখতে পাই দু চোখ ভরে, সমস্ত এই সবুজ পৃথিবীর সবটাকেই আমি এখন ভালোবাসতে শিখেছি। মানে নাও দ্য পোয়েট ইজ নট বায়াস টু এনিথিং। সিমিলারলি লাইক নেচার, আমরা কি বলি ঈশ্বর কখনো বায়াস না, কখনোই নয়। প্রকৃতিকে কখনো বায়াস না। সিমিলারলি দ্য পোয়েট ইজ নাও অলসো নট বায়াসড। The poet used to reciprocate every aspect of nature with the similar welcome, with the similar warmth and sensibility. So this is the abundance recompense. ঠিক আছে? Of all the mighty world of eye and ear, মানে এই সেন্স দিয়ে, চোখ কান দিয়ে যা কিছুই অনুভব করি সবটাকে আমি সাদরে গ্রহণ করি। both what they half create and what they perceive, মানে আমার এই সেন্স দিয়ে আমি যতটা ক্রিয়েট করি, যতটা বুঝি, সবটাই আমার কাছে ইটস নাও ইকুয়াল। Well pleased to recognize in nature and the language of the sense the anchor of my purest thoughts, the nurse, the guide and the guardian of my heart and soul of all mortal being. বলছে তার মানে প্রকৃতির এই যে ভাষার মধ্যে, the nature and the language of sense, মানে in the language of nature now the poet can sense, মানে প্রকৃতি যেন এখন কি the anchor of his purest thought, প্রকৃতি হচ্ছে তার ভাবনার সঞ্চালক। ঠিক আছে, তারপরে প্রকৃতিকে তুলনা করা হচ্ছে সঞ্চালকের সাথে। ওকে, দ্য অ্যাঙ্কার অফ হিজ থটস, যেভাবে সঞ্চালক কি করে একটা অনুষ্ঠানকে সঞ্চালনা করে এগিয়ে নিয়ে যায়, নেচার এখন ইজ অ্যাঙ্কারিং দ্য পোয়েটস থটস। সে নেচারই এখন কবির ভাবনা চিন্তাগুলোকে সঞ্চালন করে নিয়ে যায়। প্রকৃতি এখন তার নার্স, ঠিক আছে, যার ব্যথিত হৃদয়ে ওষুধ দেয়। ঠিক আছে, প্রকৃতি এখন তার গাইড, তাকে সঠিক পথ প্রদর্শন করে। প্রকৃতি এখন তার গার্ডিয়ান অফ আর্ট। গার্ডিয়ান কি? প্রকৃতির কাছে তিনি দায়বদ্ধ। হ্যান্ড সোল, তার আত্মা, তার হৃদয়, সব কিছুর গার্ডিয়ান হচ্ছে সেই প্রকৃতি, অ্যান্ড অফ অল মরাল বিং। এবং এই পার্থিব যা কিছু রয়েছে, হি সারেন্ডার্ড এভরিথিং টু নেচার। Okay, তার মানে again here we can see the pantheistic ideology that the poet could reflect his soul, his life, his heart to the nature in which the poet could feel the divine omnipresence, the pantheism. সেই ঐশ্বরিক অনুভূতি যেটা তিনি প্রকৃতির মধ্যে উপলব্ধি করতে পারেন, তিনি সেইটার কাছে he surrenders himself. If I were, এবার দেখো, এবার চলে আসছে that of, that is so far Wordsworth had made reflections about himself. Now Wordsworth talks about Dorothy. Not perchance, the perchance মানে হচ্ছে perhaps, হয়তো if I were not thus taught, should I the more suffer my genial spirits to decay. তিনি বলছেন আমি যদি প্রকৃতির কাছে এই শিক্ষাটা না নিতাম, তাহলে কি শিক্ষার কথা বলছেন? দ্যাট অফ সেন্সিবিলিটি, দ্যাট অফ লুক আপন ইচ অ্যান্ড এভরি আসপেক্ট অফ লাইফ উইথ ইকুয়ালিটি, যে জীবনের ভালো মন্দ ঘাত প্রতিঘাত সব কিছুকে সমানভাবে নেওয়ার যে ক্ষমতা, সে গ্রহণযোগ্যতা, সেইটা যদি আমি প্রকৃতির কাছে না নিতাম, তাহলে আমার যে জিনিয়াল স্পিরিট, মানে আমার যে জয়ফুল স্পিরিটগুলো, ঠিক আছে, সেটা একটা সময় ধ্বংস হয়ে যেত। তার মানে দেখো, যদি আমরা জীবনে ঘাত প্রতিঘাতে ভেঙে পড়ি, ব্যর্থতা বা রিজেকশনে ভেঙে পড়ি, তাহলে কি হতাশাগ্রস্ত হয়ে যাব, তাই তো? তাহলে ভালো মন্দ দুটোকেই যদি আমরা অ্যাকসেপ্ট করতে শিখি, তাহলে we should retain our genial spirits. সেটাই ওয়ার্ডসওয়ার্থ বলছেন। For thou art with me here upon the banks of this fair river. এইবার যে thou artটা বলছেন, এই দাওটা হচ্ছে ডরোথি। বলছে আজকে যে তুমি রয়েছো আমার সাথে এই নদীর তীরে, দিস ফেয়ার রিভার বলতে বলছেন ওয়াই রিভারকে। দাও মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে কাছের বন্ধু কে? ডরোথি। ওকে, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার সবচাইতে কাছের বন্ধু। ইন দাই ভয়েস আই ক্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফরমার হার্ট। তার মানে দেখো, এই প্রকৃতির মধ্যে এতক্ষণ তিনি নিজেকে দেখলেন, এখন যেই ডরোথির দিকে তাকাচ্ছেন তিনি বলছেন তোমারই মানে কণ্ঠের উচ্ছ্বাসে আমি আমার অতীত জীবনের, মানে আমার যৌবনের উচ্ছ্বাসকে খুঁজে পাই।
ফর্মার হার্ট মানে তার যৌবনের উচ্ছ্বাসকে খুঁজে পান। অ্যান্ড রিড মাই ফর্মার প্লেজার্স ইন শুটিং লাইটস অফ দাই ওয়াইল্ড আইজ, এবং তোমার এই যে বন্য চোখে, আমি সেই বন্য চোখে যে শুটিং লাইটস, যে তীর্যক আলো, তার মধ্যে আমি আমার যে ইউথফুল প্লেজার্স অফ সাউন্ডিং ক্যাটারাক্ট অফ একিং জয়েস অ্যান্ড ডিজি রাপচার্স, সেই যে আমার ইউথফুল প্লেজার, সেই প্লেজারটাকে খুঁজে পাই, যেটা সময়ের সাথে সাথে চলে গেছে ঠিকই, কিন্তু তোমার মধ্যে দিয়ে আমি সেটার পরিপূর্ণতা পাচ্ছি। তার মানে দেখো, এখানে যেন ওয়ার্ডসওয়ার্থ ক্যারিড ফরওয়ার্ড হিজ লেগেসি থ্রু ডরোথি। ঠিক আছে, যেভাবে একজন রাজা তার উত্তরাধিকার ঘোষণা করে দিয়ে যায়, ওয়ার্ডসওয়ার্থ যেন বলছেন দ্যাট ডরোথি ইজ গোয়িং টু বি হিজ ফিলসফিক্যাল ডিসাইপল হু উইল ক্যারি ফরওয়ার্ড হিজ প্যান্থিস্টিক ক্রিড ফর নেচার। তাহলে বলছে, ও ইয়েট আ লিটল while may I behold in thee what I was once, বলছে এই এক ঝলকে তোমার এই মুখের মধ্যে যেন আমি দেখতে পারলাম যে আমি কি ছিলাম অতীতে। মানে দ্য পোয়েট কুড সি হিজ এন্টায়ার জার্নি ইন ডরোথি হারসেলফ। তার মানে একদিকে প্রকৃতির মধ্যেও ওয়ার্ডসওয়ার্থ নিজেকে দেখছেন, তিনি ডরোথির মধ্যেও নিজেকে দেখছেন। তার মানে ডরোথি আর প্রকৃতি এক, আর এই ডরোথি আর প্রকৃতি ওয়ার্ডসওয়ার্থকে রিফ্লেক্ট করছে। তার মানে ওয়ার্ডসওয়ার্থ, ডরোথি, প্রকৃতি সবাই কি আর ওয়ান অ্যান্ড ইউনিফাইড মিস্টিসিজম। ওকে, তার মানে কেউ কারোর থেকে আলাদা নয়, গড ইন অল ইন গড। ওকে, তাহলে বলছে দেখো, মে আই বিহোল্ড দি হোয়াট আই ওয়াজ ওয়ান্স, মাই ডিয়ার সিস্টার, আমার সবচাইতে কাছের বন্ধু, আমার প্রিয় বোন। অ্যান্ড দিস প্রেয়ার আই মেক, এবং এই প্রার্থনাই আমি করব, নোয়িং নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট লাভড হার, আমি জানি প্রকৃতি কখনো তার ভালোবাসা, প্রকৃতিকে যে ভালোবাসে, প্রকৃতি কখনো তাকে বিট্রে করে না। ইটস হার প্রিভিলেজ, এটাই হচ্ছে তার বিশেষত্ব। থ্রু অল দ্য ইয়ার্স অফ দিস আওয়ার লাইফ টু লিড ফ্রম জয় টু জয়, যদিও আমরা সারা জীবন ধরে একটা আনন্দ থেকে আরেকটা আনন্দে ধাবিত হই, for she can so inform the mind that is within us, কিন্তু প্রকৃতি বারবার আমাদের মনের গভীর অন্তঃস্থলে আমাদেরকে নানাভাবে শিক্ষা দিয়ে যায়। ইনফর্ম মানে কি, নেচার টিচার্স ডিফারেন্ট থিংস অ্যান্ড ডিফারেন্ট জাংচার্স অফ লাইফ। যখন ছোটোবেলায় নেচার টিচার্স দ্য কোর্সার প্লেজার অফ বয়েজ ডেজ, যখন ইউথ, তখন ইট টিচার্স দ্যাট অফ একিং জয়েস অ্যান্ড ডিজি রাপচার্স। যখন ম্যাচুরিটি আসে, দ্য নেচার টিচার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি। তাহলে প্রকৃতি মাইন্ডকে সবসময় ইনফর্ম করে, ফিল্ড উইথ থটস, সো ইমপ্রেসড উইথ কোয়াইটনেস অ্যান্ড বিউটি, অ্যান্ড সো ফিড উইথ লফটি থটস দ্যাট neither evil tongues, rash judgments, nor the sneers of selfish men, nor greetings when no kindness is, nor all the dreary intercourse of daily life shall ever prevail against us or disturb our cheerful faith, that all which we behold is full blessings. বলছে, এবং প্রকৃতি ধীরে ধীরে আমাদেরকে এতটাই সে গ্রহণযোগ্যতাটা শেখায়, এতটাই কাম অ্যান্ড প্লেসিড করে দেয়। ওই যে বললাম, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা, ঠিক আছে, এতটাই স্থিতপ্রজ্ঞ করে দেয় যে জীবনে যে লফটি থট, এতটাই সে মহান ভাবনা, এতটাই গভীর চিন্তন দেয়, এতটাই কোয়াইটনেস অ্যান্ড বিউটি দেয়। ঠিক আছে, বিউটি এবং ট্রুথ, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরমের এই যে ভাবনাটা প্রকৃতি আমাদের মধ্যে এমনভাবে নিহিত করে দেয় যে আর কোনো মানুষের ইভিল টাংস, খারাপ কথা, র্যাশ জাজমেন্টস, আমাদের সম্পর্কে নানা মানুষের মতবাদ বা ধারণা, স্নিয়ার্স অফ সেলফিশ ম্যান, স্বার্থপর মানুষদের টিটকেরি, স্নিয়ার্স মানে টিটকেরি, খারাপভাবে কোনো সম্বোধন, ঠিক আছে, যে সম্বোধনে কোনো করুণা নেই, মানে আমাদের বাস্তব জীবনের যে ট্র্যাজেডি, ঠিক আছে, সেগুলো কখনোই আর আমাদের মনে যে এই যে জয়টা, যে আনন্দটা, ঠিক আছে, যে অবিচল আনন্দ, সেইটাকে আর প্রভাবিত করতে পারে না। নাও দ্য পোয়েট অ্যাকচুয়ালি ডিসকাসেস দ্যাট হি হ্যাজ রিচ দ্যাট কাম অ্যান্ড প্লেসিড মুড, যেখানে দাঁড়িয়ে থেকে আর নো এক্সটার্নাল অ্যাফেক্টেশনস, ঠিক আছে, ক্যান ইনফ্লুয়েন্স হিম এনিমোর। হি ফেল দ্যাট সেন্স অফ কামনেস উইদিন। মানে এখানে দেখো, দ্য পোয়েট ইকুয়েটস হিমসেলফ নাও উইথ দ্যাট হারমিট। ওকে, তাহলে বলছে, therefore let the moon shine on thee in thy solitary walk,
বলছে এখন আমরা যা কিছুই দেখি, in which we behold is full of blessing, যা কিছুই দু চোখ দিয়ে দেখি সবটাই যেন মনে হয় সে প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে দিয়ে সেই ঈশ্বরের ব্লেসিং। কাজে আমি চাই এই মুন তোমার রাতের বেলায় যখন তুমি একা একা হাঁটবে, তোমার উপরে যেন সে চাঁদের আলোর ছায়া থাকে, সে চাঁদের আলো যেন তোমার উপরে শাইন করে। And let the misty mountain winds be free. Now the poet prays nature. দেখো এইখানে কিন্তু পোয়েট কিন্তু নিজের জন্য চাইছে না, ডরথির জন্য চাইছে। আবারও দেখো এই যে বলেছিলাম, আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমার ক্ষুদ্র স্বার্থ থেকে সরে গিয়ে আমি যখন আমার হায়ার সেলফের সাথে কানেক্ট করব, তখনই কি অন্যের কষ্টের মধ্যে দিয়ে, অন্যের আনন্দের মধ্যে দিয়ে নিজের আনন্দ, নিজের দুঃখকে অনুভব করতে পারবো। যেরকম দ্য পোয়েট নাও ক্যান ফিল দ্য সেন্স অফ ওয়াননেস উইথ ডরথি। এখন তিনি আর পার্থক্য করতে পারছে না কোনটা ডরথি কোনটা তিনি, কোনটা প্রকৃতি কোনটা ডরথি, কোনটা তিনি কোনটা প্রকৃতি, অল ইজ ওয়ান নাও। যার জন্য হি প্রেজ টু নেচার, যে ডরথি এরপর যখন রাতের বেলায় একা হাঁটবে, চাঁদ তুমি আলোকিত হয়ে তাকে পথ দেখিও। আর মিস্টি মাউন্টেন উইন্ডস, যে পাহাড়ি যে কুয়াশাবৃত হাওয়া তার উপরে প্রবাহিত হয়ে, উইল বি ফ্রি টু ব্লো অ্যাগেইনস্ট দি, তাকে হাওয়া দিও ডরথিকে। And in after years, when this vivid wild ecstasis shall be matured into a sober pleasure, এবং ভবিষ্যতে ডরথি যখন এই যৌবন থেকে ম্যাচিওরিটির জায়গায় আসবে, তার এই বন্যতা, তার এই যৌবনের উচ্ছ্বাস যখন প্রশমিত হবে অনেক একটা শান্ত ভাবনার মধ্যে দিয়ে। When thy mind shall be a mansion for all lovely forms, যখন তোমার মাইন্ডটা হয়ে যাবে একটা ম্যানশন, একটা প্রাসাদ of all lovely forms, যখন তুমিও গ্রহণ করতে শিখবে যে প্রকৃতির rainfalls and sunshines are the different aspects of nature but are one and united. তাহলে মাইন্ডকে এখানে ম্যানশনের সাথে কম্পেয়ার করা হচ্ছে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফার। তাহলে বলা হচ্ছে দাই মেমোরি বি অ্যাজ এ ডুয়েলিং প্লেস ফর অল সুইট সাউন্ডস অ্যান্ড হারমোনিজ। ও দেন তখন তোমার মেমোরিটা হবে কি, তোমার এই যে স্মৃতি থাকবে টিন্টন অ্যাবে সম্পর্কে, সেটাই হবে তোমার বাসস্থান। কিসের বাসস্থান? অফ অল সুইট সাউন্ডস অ্যান্ড হারমোনিজ। এই যে সুন্দর নদীর শব্দ শুনছো, এই যে প্রকৃতির মধ্যে যে একটা হারমোনি দেখছো, সেই হারমোনিটাই তোমার স্মৃতির মণিকোঠায় স্থান পাবে। Oh, then if solitude or fear or pain or grief, দেখো this line is an example of polysyndeton. Solitude or fear or pain or grief, তাহলে polysyndeton কাকে বলে? যেখানে we can see the excessive use of conjunction when it is not needed, ঠিক আছে, for the sake of emphasis. তাহলে solitude or fear or pain or grief is an example of polysyndeton. তাহলে বলা হচ্ছে যখন একাকিত্বে, ভয়ে, যন্ত্রণায়, দুঃখে যখন should be thy portion, মানে তোমার ভাগেও যখন একাকিত্ব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট আসবে, with what healing thoughts of tender joy will thou remember me, তখন এই যে টিন্টন অ্যাবের যে হিলিং থটসটা, সেইটা যখন তোমাকে হিল করবে, মানে যখন তুমিও তোমার দুঃখে টিন্টন অ্যাবের কথা ভেবে নিজেকে সারাবে, নিজেকে হিল করবে, তখন তোমার মনে পড়বে আমার কথা। যেভাবে এখন আমার তোমাকে দেখে আমার যৌবনের কথা মনে পড়ছে, আমার মতো যখন তুমি তোমার এই ম্যাচিওরিটিতে আসবে, তখন তোমারও আমার কথা মনে পড়বে যে আমার দাদাও ঠিক এইভাবে তার সুখ দুঃখে এই প্রকৃতির থেকে রসদ আহরণ করে নিজের ব্যথিত মনকে হিল করতো, ঠিক আমিও যেভাবে করছি। তার মানে কি? সো ডরথি উইল অলসো ফিল দ্য সেন্স অফ ওয়াননেস উইথ দ্য পোয়েট অ্যান্ড দ্যাট অফ দ্য নেচার। তার মানে ইট ইজ দ্য টিন্টন অ্যাবি, দ্য নেচার দ্যাট উইল বাইন্ড দিস siblings together, okay, with their feelings and emotions and shared pain and joys. Of thy tender joy will thou remember, and these my exhortations. Exhortation মানে তখন তোমার মনে পড়বে আমার এই উপদেশগুলো। Nor perchance, হয়তো perhaps, if I should be where I no more can hear, তখন হয়তো আমি এমন এক জায়গায় থাকবো যখন আর আমি শুনতে পাবো না thy voice, or nor catch from thy wild eyes these gleams of past existence, তখন হয়তো আর আমি তোমার চোখের মধ্যে দিয়ে আমার অতীত যৌবনে সেই উচ্ছ্বাসকে আর উপভোগ করতে পারবো না। তার মানে in these 3 lines the poet expresses that his death,
ওকে, তাহলে no more can hear thy voice nor catch thy wild eyes these gleams of past existence. This is an example of periphrasis. তার মানে তিনি ডাইরেক্টলি এটা বলছেন না that I will die, তিনি বলছেন যখন আর তোমার কথায়, তোমার ভয়েসে বা তোমার চোখের আলোকে আমি আমার যৌবনের উচ্ছ্বাস দেখতে পাবো না। তার মানে কি, his death when he will be dead one day. Will thou then forget that on the banks of this delightful stream we stood together? তখন কি তুমি ভুলে যাবে আজকে এই নদীর ধারে দাঁড়িয়ে আমরা একসাথে বসে এই প্রকৃতির রসদ আহরণ করেছিলাম? And that I so long a worshipper of nature, hither came unvaried in the service. তখনও কি তুমি ভুলে যাবে এই কথাটা যে তোমার দাদা আদ্যপান্ত তার সারা জীবনে প্রকৃতির একজন উপাসক হয়ে থেকে গেছে, যে কখনোই এই তার এই যে ওয়ার্শিপিং অফ নেচার এসে কখনোই ক্লান্ত হয়নি? তার মানে Wordsworth here represents himself as an untired, okay, or as an unvaried worshipper of nature. Rather say with warmer love, oh with far deeper zeal, যে প্রকৃতিকে সবসময় আরো গভীর প্রেম দিয়ে, উষ্ণতা দিয়ে, আরো প্রাণবন্ত উচ্ছ্বাস দিয়ে প্রকৃতিকে ভালোবেসেছে। এবং সেই ভালোবাসাটা কি? অফ হোলিয়ার লাভ, যেটা পবিত্র ভালোবাসা, যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়ার আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা থাকে না, থাকে কি? তৃপ্তি, উপলব্ধি, গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স। Nor will thou then forget, তখন কিন্তু তুমি ভুলে যেও না, that after many wanderings, many years of absence, these steep stoots and lofty cliffs and this green pastoral landscape were to me more dear both for themselves and for thy sake. তখনও কিন্তু তুমি ভুলো না যে এত বছরে, দীর্ঘদিন পরে, এই 5 বছরের গ্যাপের পরেও যখন আমি, মানে তোমার দাদা, এই টিন্টন অ্যাবেতে এসেছিলাম, এই লফটি ক্লিফস, এই যে প্যাস্টোরালের মাঝে, ল্যান্ডস্কেপের মাঝে থেকেছিলাম, এই টিন্টন অ্যাবেটা এই দীর্ঘ 5 বছরের ব্যবধানের পরেও আমার কাছে প্রিয় হয়েছিল, তোমার দাদার কাছে প্রিয় হয়েছিল। কিসের জন্য? দুটো কারণের জন্য। এক, টিন্টন অ্যাবের নিজের সৌন্দর্যের জন্য, এবং তোমার জন্য ডরোথি, ফর দাই সেক, দাই বলতে ফর ডরোথি, ইয়োর সেক, তোমার জন্য। কেননা এই প্রকৃতির মধ্যে তোমার দাদা ওয়ার্ডসওয়ার্থ নিজেকে বলছেন, তিনি নিজেকে উপলব্ধি করতে পেরেছিলেন এবং তোমার মধ্যে তিনি নিজের অতীতকে দেখতে পেয়েছিলেন, যেখানে প্রকৃতি তার অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, এবং ডরোথি ছিলেন তার ভবিষ্যৎ, এবং তিনি নিজেকে ভেবেছিলেন ডরোথির, মানে ডরোথি ছিল তার অতীত, ডরোথির মধ্যে দিয়ে তিনি তার অতীতকে দেখতে পেয়েছিলেন এবং তিনি নিজেকে ভেবেছিলেন ডরোথির ভবিষ্যৎ হিসেবে। তাহলে তিনি বলছেন যে এই 5 বছর অতীতকালে যখন, মানে তুমি যখন ভবিষ্যতে যাবে তখন মনে করবে এই 5 বছর দীর্ঘ ব্যবধানের পরেও তোমার দাদা যখন এখানে এসেছিল তখন এই টিন্টন অ্যাবের এই ওয়াইল্ড অ্যান্ড লফটি ক্লিফ, এ প্যাস্টোরাল ফার্ম তার কাছে ততটাই প্রিয় ছিল। তার কারণ ছিল বিকজ অফ দ্য বিউটি অফ টিন্টন অ্যাবে, দ্য ওয়াইড রিভার, দ্য প্যাস্টোরাল ল্যান্ডস্কেপ, অ্যান্ড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ডরোথি, যে ডরোথিকে তিনি তার নিজের ডিসাইপল বলে তিনি প্রকৃতির কাছে দিয়ে যাচ্ছেন, যে দেখো আমি যদি চলেও যাই তাহলে আমার এই লিগেসিটা ডরোথির মধ্যে দিয়ে ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক আছে? আমার অবর্তমানে তুমি যেন আমার ডরোথিকে দেখো যেভাবে তুমি আমাকে দেখেছো। তার মানে নেচার বা টিন্টন অ্যাবে ইজ অ্যান omnipresent, ইজ অ্যান ইটার্নাল অ্যাসপেক্ট। তাহলে ডরোথি, ওয়ার্ডসওয়ার্থ, হার্ডমিট, ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স, তাহলে আবারও দেখো এই ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স, ওই যাযাবরের সিম্বলটা চলে আসছে। তার মানে কি, মানুষ কি যাযাবর, তাই তো? আজ আছে কাল নেই, আবার অন্য কেউ আসবে, আবার অন্য কেউ আসবে। সে যেমন নাইটিঙ্গেলে বলছে, হাংরি জেনারেশন ট্রেড দি ডাউন, ঠিক আছে? তার মানে উই আর রিপ্লেসড বাই টাইম, বাই দি আদার, বাট নেচার ইজ এভার প্রেজেন্ট, ইট ইজ omnipresent, এবং সেই omnipresence-টাই আলটিমেটলি ম্যানিফেস্ট দ্য গড হিমসেলফ। ওকে, সে omnipresence-এর মধ্যেই আমরা ঈশ্বরকে দেখতে পাই। সো নাও হিয়ার উই ক্যান সি হাউ ওয়ার্ডসওয়ার্থ হ্যাড ডেলিভার্ড হিজ innermost ideas and realization of pantheism and mysticism through Tintern Abbey. ওকে, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো এবং কমেন্ট করো।
অ্যান্ড আই এম ভেরি সরি যে একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো একটু আমার শরীরটা খারাপ, বাট আই উইল ট্রাই টু কন্টিনিউ আফটার দ্যাট। ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ।